ইয়ে কি মানে উদ্যোক্তাকে সবাই উপস্থিত কেমন থাকার সম্ভাবনা আছে? স্যার 160-70 জন দেখলাম আর কি ওই গ্রুপে আর কি, যারা হচ্ছে এনশিওর করছে। আচ্ছা। স্যার সবাইকে আসলে আসতে হবে এখানে। ওই 160 জন বা ওদের উপর কিছু নির্ভর ভর করবে না করে কয়েক কাজ হবে না, সবাইকেই হচ্ছে মানে স্বতঃস্ফূর্ত তিন ভাবে চার তিন অংশগ্রহণ করতে চারশো হবে। পাঁচশো হইলেও মাইট দিয়ে দেয় পিএসসি, সেখানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 200-300 দিয়ে কিছু হবে না। 200-300 তারাই খেয়ে দেবে না। হুম। জি স্যার। আমার যতটুকু মানে কথা বলে বুঝছি দুজনের সাথে সম্ভবত উম, সম্ভাবনা খুবই কম আর কি। ওরা এটা নিয়ে চলার চেষ্টা করবো কারণ অনেক পরিকল্পনা করে নিছে বুঝছো। আচ্ছা। ওকে। প্লিজ রচনাগুলোর কি অবস্থা বলো। স্যার খুবই খারাপ অবস্থা রচনার। আগে আগে বলো। আমাদের কথা রাখতেছো তো? মানে কথা রাখতে মানে কি আহ, এই 30 ঘন্টা করে কাজে লাগাইতেছো, 30 আওয়ার্স। দ্যাট মিনস আজকে বাংলাদেশ অ্যাফেয়ার্স এরকম যে 10 ঘন্টা করে পড়ার কথা ছিল, কাজে লাগাইতে পারছো কিনা সেরকম। স্যার প্রচুর চেষ্টা করছিলাম কিন্তু কোন কুল কিনারা পাচ্ছি না। মানে অনেক টাইম মানে লাগতেছে, কারণ অনেক ম্যাম কিছু চোখ কাজগুলো বুজে পড়তে যাচ্ছে আর কি। ক্লাসই আজকে দেখলাম। স্যার পড়াগুলো গুছানো নাই তো, এই জন্য অনেক বেশি টাইম লাগছে। এটা একটা বড় এটা এটাই অনেক এটা ওয়ার্ড লেখা আর অনেক হচ্ছে আমি জানি। কোশ্চেন দেওয়া। কিন্তু ফার্স্ট টাইম করতেছো তো, ফার্স্ট টাইম করতেছো, এটা একটা বড় জি মানে স্যার। হুম। আর তারপরেও এখন তো মানে চোখের আওতায় যদি না আনে, তোমার যদি চোখের নজরে না থাকে একবার, তখন কিন্তু পরীক্ষার হলে তুমি আর ওইটাতে সামলাতে পারবে না ভালোভাবে। আমি বলছি দৃষ্টির মানে বার্ডস আই ভিউ। আর স্যার হ্যাঁ, বার্ডস আই ভিউ না থাকলে সমস্যা কিন্তু হচ্ছে যে সমস্যা। স্যার, পড়তে গেলে আসলে ছাড়ার ইচ্ছা হয় না, এরকম একটা অবস্থা দাঁড়ায়, এজন্য আবার এটা হলো পিছিয়ে যাওয়া লাগে। আমি জানি। মনে হয় যে অনেক কিছু করি, তাই না? এটা এই কারণে দেখো যে আলটিমেটলি পড়া স্যার লাগছে না। মনে হয় যে ওই যে ইংরেজি কোশ্চেনে কমপ্লিট, কি বলে ওটা, প্যাসেজ লেখার মতো, মানে আরেকটু লিখে আরেকটু পড়ি। আসলে কি, হ্যাঁ তার হ্যাঁ হ্যাঁ। বার্ডস আই ভিউ দিয়ে গেলে মনে হয় যে মাথার মধ্যে হয়তো কিছুই থাকবে না, এরকম মনে হয় যে আরেকবার একটু পড়ি, আরেকবার একটু পড়ি। আসলে আসলে এটা খুব কঠিন পরীক্ষার মধ্যে আছে। এটা থিওরেটিক আমি কোশ্চেন রিয়েলাইজ গুলো করি। স্যার টাইম এখনো বেশি লাগতেছে স্যার। হ্যাঁ, তো শোনো, পরীক্ষা এমন চাপ দেখবে, ইভেন তুমি এখন তো কারোর সাথে কিছু সহ্য করতে পারবে না। কেউ কোনো কিছু কথা বললে দেখবে যে মনে হয় যে হয়তো সারাদিন খুব বেশি মেজাজ ভালো খারাপ করায় হয়ে না, যায়। কিন্তু কেউ কারোর জি কোনো স্যার। ফরমাইশ তুমি মানতে পারবে না, শুনতেই পারবে না টোটাল। এবং আরেকটা বিষয় হলো ইয়া, আমার 36তম বিসিএস পরীক্ষা দিছি কিন্তু আমি মাথা ন্যাড়া করে ন্যাড়া এত বেশি পরিমাণে মানে অবসেশনের মধ্যে ভুগতেছিলাম, মানে এটা মানে বোঝানো যাবে না আসলে পরীক্ষা যে কত চাপ। ওরে বাবা। উম, উপায় ছিল না, তো মাথা ন্যাড়া করা ছাড়া আর উপায় ছিল না। স্যার আপনি কোথা থেকে পড়াশোনা করছেন স্যার? বিশাল মাস্টার্স তো, মাস্টার এগুলো হচ্ছে আরো বিষয়। মাস্টার্স 4টা বিষয়ে করা হয়েছে, কোর্স রানিং, ইংলিশ লিটারেচার, ম্যানেজমেন্ট, আল হাদিস, আর এখন চতুর্থটা তো পজ দিয়ে রাখছি। স্যার এত ভাল লাগে পড়তে। তারপর তো ভালো লাগে না, আসল কাজ এইখানে আর কি। এবার আসুন। হুম। তো ইয়ার মধ্যে দেখো, আচ্ছা আমি একটু যে কথাটা বলতে চাচ্ছিলাম, আহ, এখন এই যে কটা দিন আছে আমি প্রত্যেকটার উপরে আবার একটু রিভিউ করাবো, একটু খেয়াল করে দেখো। আহ, আমার একটা কাজ আছে, সেটা হলো পাংচুয়েশনটা আগে মঙ্গলবারে আমি দেখাবো, পাংচুয়েশনের সাথে আরেকটা বিষয় ধরে দেবো। এখন আমার একটু রিকনস্ট্রাকশন প্লাস সামারির একটা অংশ আমার মুখে মুখে এখন আমার সামনে করে দেখাবে, এটা লাস্ট প্র্যাকটিস, ঠিক আছে? রিকনস্ট্রাকশন এন্ড সামারি, হ্যাঁ। রিডার্স আমি ওপেন করলাম, 1 সেকেন্ড। খুব মনোযোগ দিয়ে শোনো, স্ক্রিন শেয়ার করলাম, হ্যাঁ। দুইটা বিষয় আজকে এখনই সলভ করে ফেলবা।
ধরো শেয়ার করি, খাতানো খাতানো বাক্যটা লিখবা 1 ঘন্টার মধ্যে যেন কার্যকর একটা পড়া হয়। হ্যাঁ, রিট্রান্সলেশন 45 নম্বরের সর্বশেষ রিভিউ 45 ধরো। হুম, স্যার ওকে। গতকাল যে নাউন ক্লোজ বানানোর ক্ষেত্রে বলছিলেন স্যার, সেখানে কি কোনো ইয়ে আছে যে এই অংশতে নাউন ক্লোজ বানাতে হবে আর অন্যটাকে বানানো যাবে না? না, কিচ্ছু নেই, যা ইচ্ছা তাই করতে পারবে, বাক্য সঠিক করলে হয়েছে। ওকে, আগামী ক্লাসে হয়তো আমি রচনাগুলো নিয়ে তোমাদের সাথে আমরা তোমরা তোমাদেরকে আরেকটা পরামর্শ দিতে পারি, তোমরা হয়তো মানতে পারো কিনা পারো না, জানি না, যদিও খুব কম সময়, আমি জানি না কেমন ইয়ে করবা। 1-1.5 ঘন্টা করে তোমাদের যার যার যেই ধারণা আছে, এই 46তম বিসিএস এ ওরা খুব বেনিফিটেড হয়েছিল গ্রুপ স্টাডি করা, আমি লিঙ্কটাও মুক্ত করে দিতে পারি। 40 মিনিটে শুধু বিষয়টা গুছাইয়া বলে দিবা। এরকম যদি হও তাহলে আমার জি মনে হয় স্যার। খুব ভালো করতে পারবো। কিন্তু এটা কে লিডার লিডার হবে কে, কার ধারণা আছে, বুঝছো না? ওরা কিন্তু প্রচুর পরিমাণ প্রত্যেকদিন গ্রুপ স্টাডি করতো। গ্রুপ স্টাডি শেয়ার হইলেও ধরো আমি বিষয়টা জানি না, আমার কাছে বিষয়টা গোছানো হয়ে গেল। উম, এই আর কি, কিন্তু টাইম তো একদম নাকানি চুবানোর টাইম, কিছু বলার সুযোগ নেই। আচ্ছা, ধরো তাড়াতাড়ি। মোস্ট টিচার্স ইগনোরেন্ট অফ ক্রিয়েটিভ এডুকেশন মেথড। দ্রুত অর্থটা লিখো, মানে দ্রুত অর্থ লিখবা। এটা সব মিলে 20 মিনিটস টাইম, এবং একটা সামারি লিখতে হবে। মোস্ট টিচার্স ইগনোরেন্ট অফ ক্রিয়েটিভ সৃজনশীল এডুকেশন। শিক্ষা পদ্ধতিতে অনেক শিক্ষকই হ্যাঁ, বলো। মোস্ট টিচার্স ইগনোরেন্ট অফ, মানে মানে অধিকাংশ আর এখানে শিক্ষক মানে সৃজনশীল শিক্ষা পদ্ধতিকে মানে অবজ্ঞার চোখে দেখে। আর উদাসীন বললে হয় না? অধিকাংশ শিক্ষকই উদাসীন। এইভাবে বলো না, মানে আমার লাইনটা সুন্দর করে গুছিয়ে বলো যে অজ্ঞ। এটার অর্থ কি। অধিকাংশ দেখ, শিক্ষকই সৃজনশীল শিক্ষা ব্যবস্থা সম্পর্কে উদাসীন। তো অধিকাংশ শিক্ষক কে বললে কি অর্থটা সুন্দর হলো? স্যার অধিকাংশ শিক্ষকই শিক- বলছি। হ্যাঁ, শিক্ষক। বেশিরভাগ থ্যাংক ইউ। শিক্ষকই সৃজনশীল শিক্ষা ব্যবস্থা সম্পর্কে অজ্ঞ। থ্যাংক ইউ। শিক্ষকগণ বা শিক্ষক বৃন্দ বলি যদি। আচ্ছা, শিক্ষক অধিকাংশ বললে আবার শিক্ষক বৃন্দ কেমনে হবে, তাহলে তো বাহুল্য হইলো। ওকে, থ্যাংক ইউ। তাহলে অধিকাংশ শিক্ষক সৃজনশীল শিক্ষা পদ্ধতি সম্পর্কে অজ্ঞ যদি বলো, এটা শিক্ষকের সাথে অজ্ঞ, এটা কেমন কথা হইলো? স্যার উদাসীন একদম দেওয়া যায়। তোমার আমি অ্যাপ্রিসিয়েট করি, খুব উদাসীন। হুম, উদাসীন। অথবা উদাসীন শব্দটা এখানে সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে, তাই না? জি মানে স্যার। অজ্ঞ শব্দটার চেয়ে উদাসীন শব্দটা বলা মানে সফট, জি বা স্যার। অবগত নন, ভালোভাবে জানেন না, এমন কিছু। অবগত নন, ভালোভাবে জানেন না, হ্যাঁ একটা সচেতন মানে নন। স্যার সচেতন নন, সচেতন। তাও তাও সফট, মানে ইউফেমিজম, টিচার হুম মূর্খ, এটা যায় না। হুম, শ্রুতিকটু স্যার। বাবার তো দিল হয় না স্যার, অবজ্ঞার চোখে দেখে। হুম, অবজ্ঞার অবজ্ঞার চোখে চোখে দেখে। দেখ, না অবজ্ঞার চোখে দেখেন, এটা ভিতরেরটা তুমি দেখলে বলবো যে উনি ভালোভাবে জানেন না, এটা হলো বিষয়, ঠিক আছে? ভালোভাবে অবগত নন। আচ্ছা, তারপরে আনডাউটেডলি, মুখে দাঁড় করাবে, 31 সেকেন্ড সময় নিবে, তারপরে বলবে আনডাউটেডলি আওয়ার এডুকেশন নিডস ওভারহাউল। হ্যাঁ, our education needs major overhaul, especially when it comes to changing the way children are taught. মুখে বলো না, আগে ফাইনাল করো। আমি সেটা দিয়ে দেবো, অর্থটা লিখে ফেলতে পারলে ভালো হবে। 30 সেকেন্ড সময় নাও, 40 মিনিট, 1 মিনিট সময় নাও, কোনো সমস্যা নেই। প্রথম বাক্যটার অর্থ লিখছে অধিকাংশ শিক্ষক সৃজনশীল শিক্ষা পদ্ধতি সম্পর্কে অবগত নন অথবা উদাসীন। হুম,
মিউট স্যার করে ফেললো সব। দাঁড়াও, হ্যাঁ বলো, হ্যাঁ বলো। হুম, বলো। সন্দেহাতীত বা নিঃসন্দেহেই বলা যায় আমাদের শিক্ষা ব্যবস্থার বড় পরিবর্তন দরকার, বিশেষভাবে যখন এটা শিশুদের আহ, শি- শিশুদের বাস, ডিসকোয়ালিফাই। ইয়া ওয়া হবে না, ক্লিয়ার কথা বলবো। কোনো ধাক্কা খাওয়া ছাড়া বলো, হ্যাঁ। স্যার নিঃসন্দেহে আমাদের শিক্ষা ব্যবস্থার বড় সংস্কার প্রয়োজন, বিশেষত হুম, যখন শিশুদের শেখার শেখার পরিবর্তনের কথা আসে। আচ্ছা, ওকে, নিঃসন্দেহে আমাদের শিক্ষা ব্যবস্থার সংস্কার জরুরি, বিশেষত হুম, শিশুদের শেখানোর পদ্ধতিতে। ফাইন, নাইস। চমৎকার, চমৎকার, নাইস, এটাই স্যার ভালো, হ্যাঁ। স্যার নিঃসন্দেহ ভাবে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো উচিত, বিশেষ করে যখন শিশুদের শেখানোর ক্ষেত্র আসে। ওকে, তাও হয়, ঠিক আছে, থ্যাংক ইউ। নিঃসন্দেহ ভাবে কেউ আর নতুন করে শব্দ শুনতে ভালো লাগছে গো। নিঃসন্দেহ ভাবে, এটা তো চমৎকার লাগলো। নিঃসন্দেহে অথবা সন্দেহাতীত ভাবে, হ্যাঁ। তাহলে সন্দেহাতীত ভাবে, নিঃসন্দেহে আমাদের আহ শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো উচিত, বিশেষত শিশুদের শিক্ষাদান পদ্ধতি, পাঠদান পদ্ধতি। দ্যাটস ফাইন, এরকম যারা লিখছো। যখন এটি আসে শিশুদের পাঠদান। পাঠদান পদ্ধতির প্রসঙ্গ, দরকার নেই আমার এত জটিল করার। কেন আমরা প্রথম আলো পড়লাম? আমরা যে অনুবাদ গুলো দেখলাম, এটার ফজিলত কি, তাই না বলো? স্যার, আমি বলবো স্যার। হ্যাঁ বলো। নিঃসন্দেহে আমাদের শিক্ষা পদ্ধতি আমূল পরিবর্তন করার দরকার, বিশেষত শিশুদের শিক্ষা গ্রহণ পদ্ধতি যখন কথা আসে। কেন আমি এই কথা সেটা কি দরকার কি? আমি তো বললাম আমাদের নিঃসন্দেহে আমাদের শিক্ষা ব্যবস্থার একটি আমূল পরিবর্তন প্রয়োজন, সংস্কার প্রয়োজন, বিশেষত পরের অংশটা, শিশুদের বিশেষত পাঠদানের সময়, শিশুদের পাঠদান পদ্ধতিতে। শিশুদের পাঠদানের সময় বা পাঠদানের ক্ষেত্রে শেষ। পাঠদান পদ্ধতিতে কি, মানে জি, চেঞ্জিং দ্য ওয়ে চিলড্রেন আর টট, মানে শিশুদের পাঠদান পদ্ধতিতে, মানে শিশুদের পাঠদান পদ্ধতিতে অন্তত পক্ষে পরিবর্তন করা দরকার, বা বিশেষভাবে শিশুদের পাঠদান পদ্ধতিতে, ঠিক আছে? দ্যাটস ফাইন, ওকে। আচ্ছা, এরপরে হলো দ্য এইজ ওল্ড সিস্টেম অফ মেমোরাইজিং ম্যাটেরিয়াল। আমি বুঝছি প্রথম আলোর ওইটা আমি আরেকবার হাতে কলমে দেখাচ্ছি, তাহলে তোমার সেন্সটা আরো ব্রড হবে, হ্যাঁ। উইদাউট ট্রু কম্প্রিহেনশন ডাজ নাথিং টু ডেভেলপ এ চাইল্ডস ক্রিয়েটিভিটি, বলো। The age-old system of memorizing material without true comprehension. ওই যে নোট 1 না 2 মিলে 3 এর, মানে এই যে রুসাফাই স্টুডেন্ট অফ ক্লাস 2, এরকম আর কি। দা বয় ওয়াকিং ইন দ্য ফিল্ড সয় ডেড ম্যান, ওই সূত্রে করলে হবে। স্যার বলবো? হ্যাঁ, বলতে পারছো না, পারমিশন নেওয়া লাগবে না, বলতে শুরু করে দিবে, হ্যাঁ। শিশুর সৃজনশীলতা উন্নয়নে প্রথাগত মুখস্থ বিদ্যা কোনো কাজে আসে না। তার সিস্টেমটা অনুবাদ করো, হুম। তার প্রকৃত অর্থ না বুঝে মুখস্থ নির্ভর পাঠদান পদ্ধতি শিশুদের শিশুদের সৃজনশীলতার কোনো বিকাশ ঘটাতে পারে না। ফাইন, ফাইন, ভেরি নাইস। হ্যাঁ, এরপরে স্যার আরেকজন। বলি, বিস্তারিত হুম, ব্যাখ্যা ছাড়া মুখস্থ করার গদবাঁধা পদ্ধতি শিশুদের হুম। সৃজনশীলতায় কোনো অবদান রাখে না। মানে আমি কম্প্রিহেনশন করে কিন্তু অনুধাবন, ব্যাখ্যা না, বুঝছো? দ্যাট ইউ আর গুড, ও, তোমার ঠিক আছে, তুমি লাইনে ঠিক আছে, হ্যাঁ। ওকে, হ্যাঁ।
ওকে স্যার। বাস্তবিক উপলব্ধি ছাড়া পুরনো মুখস্থ নির্ভর পদ্ধতি শিশুর সৃজনশীলতা বিকাশে কোনো ভূমিকা রাখে না। ফাইন, এক্সেলেন্ট। স্যার তাহলে বিস্তারিত ব্যাখ্যার জায়গায় আমি কি এটা লিখতে পারি যে অনুধাবন করা ছাড়াই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে মুখস্থ বিস্তারিত করার ভালোভাবে বাঁধা অনুবাদ করতে হবে। পদ্ধতি? মানে কম্পিটিশন মধ্যে যদি ব্যাখ্যা মনে করছো, আমি বুঝছি এটা। তবে তুমি সঠিক পথে আছো। উইদাউট ট্রু থ্যাংক ইউ স্যার। কম্প্রিহেনশন এখান থেকে অনুবাদ শুরু হবে। ভালোভাবে না বুঝে, যথাযথ অনুধাবন ভাবে না করে, যথাযথভাবে অনুধাবন না করে, ভালোভাবে না বুঝে, এই যে মুখস্থ করার পুরাতন পদ্ধতি, মুখস্থ, হ্যাঁ বুঝছো কিনা, মুখস্থ করার পুরাতন পদ্ধতি, ওল্ড সিস্টেম। হ্যাঁ, তাহলে পড়া মুখস্থ করার পুরাতন পদ্ধতি। হ্যাঁ, এরপরে শেষে চলে যাও, চাইল্ডস ক্রিয়েটিভিটি, শিশুর প্রতিভার বিকাশ ঘটায় না, অথবা শিশুর প্রতিভা বিকাশে কোনো ভূমিকা পালন করে না, স্যার ভালোভাবে বলি, না বুঝে। হুম হুম। স্যার, সত্যিকারের অনুধাবন ব্যতীত পুরাতন মুখস্থ নির্ভর পদ্ধতি শিশুদের সৃজনশীলতা বয়ে আনে না। হ্যাঁ, এই তাই কথা। হ্যাঁ, আচ্ছা, তোমরা কি মুখস্থ করার পক্ষে না বিপক্ষে সেটা বলো। না স্যার, বিপক্ষে। পক্ষে না, না আগে বলো। স্যার স্যার আমি আমি মানে সমন পক্ষে আছি স্যার, পক্ষে পক্ষে আমরা স্যার। যে আগে মুখস্থ করতাম, কবিতা মুখস্থ করতাম, প্রশ্ন করছো, এদের পক্ষে না বিপক্ষে সেটা বলো। তার স্যার আমি কিন্তু মুখস্থই থাকে না, এটাই হচ্ছে বড় স্যার মুখস্থ সমস্যা, মুখস্থ করতে পারে এখন না। থাকে না আর কি। এই শোনো, এই হচ্ছে সমস্যা। মুখস্থ স্যার লাগেই আসলে স্যার। কিছুটা হলেও স্যার কিছু তারপর জিনিস তো মুখস্থ মুখস্থ করতে করতেই হবে। হয়। আর মুখস্থ শোনো, করতে হবে, মানে কিন্তু বুঝে একটু বুঝে মুখস্থ বুঝে করার মুখস্থ পক্ষে স্যার, করতে হবে। বুঝে অনেকে মুখস্থের পক্ষে। মুখস্থ করার তীব্র ঘোর বিরোধী, ঠিক আছে। না, এখন মুখস্থ কিছু এটা একটা লাগে স্যার। এখানে কিন্তু লাইনটা বলছে মুখস্থ করার, আমরা মুখস্থের বিরোধী না, না বুঝে মুখস্থ করার বিরোধী। মানে মুখস্থ মুখস্থ করাটা একটা বড় আশীর্বাদ, বড় আশীর্বাদ। এখন যারা জি এখন স্যার। বুঝতেছো, তারা ফেল স্যার করতেছো। উইদাউট ট্রু কম্প্রিহেনশন আমরা এই মুখস্থ। without comprehension, এখন আল্লাহ মেমোরাইজিং পাওয়ার তোমার, এটা তো এই যে যারা হাফেজে কোরআন, স্যার এই দেখো, এটা 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 একটা অসাধারণ বই, মানে গুণ মানুষের, যার মুখস্থ এটা শক্তি আল্লাহ যত বেশি। মুখস্থ থাকার, হুফাজে হাদিস নাম শুনছো কিনা, হাদিসের হাফেজ, বড় বড় হাদিস, মানে মুখস্থ করো আল্লাহ, তুমি তুমি যদি হাদিস শাস্ত্রের ইতিহাস পড়ো, তুমি চিন্তা করতে পারবে না যে ওদের আল্লাহ কি ক্যাপাবিলিটি দিছে। যে বুখারির বর্ণনা, মানে ইয়েগুলো পড়ে দেখবে, সংকলনের ইতিহাস ধরো, মানে 40 জন ব্যক্তি, বুখারী কেমনে নিছে, ধরো 40 জন ব্যক্তি অনেক দূর হাইটে গেছে। হ্যাঁ, দেখো হাইটে যাওয়ার পরে একজন যে দেখতেছে, একজন 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 ওনার কাছে হাদিস আছে, উনি একটা হাদিস জানেন নবীজির, এই জন্য হাইটে গেছেন অনেক, কয়েক, মানে বহু মাইল হেঁটে গেছেন। তারপর দেখা দেখছেন যে আছে না তোমার এই লুঙ্গি, মানে জামার আছে না, ওই যে খাবারের লোভ দেখাইয়া গাধা বা ঘোড়াটা নিতেছেন আর কি। কিন্তু তার কাছে কি ছিল না বলো, জামার আস্তিনে খাবার ছিল না। বুঝছো বিষয়টা, তুমি কি বুঝছো আমি কি বলছি? মানে ধরো, মানে বাচ্চাদের তুমি একটা লোককে বললা, এই আসো আসো, আমার বাচ্চাদেরকে আমি বলি না, এই আমার হাতে চকলেট আছে আসো, এরকম করে আমি নিয়ে যেতেছি আর কি। যার কাছে হাদিসটা সংগ্রহ করতে গেছেন, উনি যে দেখেন ওই লোকটা উম, মানে গাধারে পাশে বাড়ির দিকে নিয়ে যাচ্ছে, কি কিসের লোভ দেখে, যে তার আস্তিন জামার মধ্যে কি আছে বলো, গাধার খাবার আছে। আসলে তো খাবার ছিল না, মানে বোকা বানায় নিতেছে আর কি। জি ধোঁকা স্যার। আছে। তারপরে হ্যাঁ, ধোকা দিছে। ইমাম বুখারী ওই তার কাছ থেকে কোনো হাদিস শোনেন নাই, চলে আসছেন। কেন বলতো? কারণ যেই লোক তার মিথ্যা কাছে কথা। শুনেছে, যে লোক গাদার সাথে এরকম ফ্রড করতে পারে, তার সে নির্ভরযোগ্য লোক না, শুনে নেন নাই টোটাল। ইভেন তোর 40 জন ব্যক্তি অবিকল একই কথা বলছেন, এটা নিছেন। 40 জন ব্যক্তি বলছে যে হ্যাঁ এটা বলছে, এটা বলছে, তখন এটা নিছেন। অনেক ডিফারেন্ট। আর কিন্তু মেমোরাইজ, মুখস্থ করার যে ক্ষমতাটা, আমি বললাম, হয়তো না, যারা এমবিবিএস মেডিকেল পড়াশোনা করছো, মুখস্থ ছাড়া কি কিছু চলছে বলো? ধরো স্যার সংবিধান নিয়ে মুখস্থ পড়াশোনা লাগে, করতেছো, কিন্তু 100% আমরা মুখস্থ মুখস্থ, আল্লাহ কিন্তু বলবো, আল্লাহ আমার ব্রেইন, মানে মুখস্থ ক্ষমতা বাড়ান, কিন্তু সাথে অনুধাবন দিয়ে, রাব্বি ইশরাহ লি সদরি, এরকমটা তো আছে জানো কিনা, আমার জি বক্ষকে স্যার। প্রসারিত করে দেন। জি স্যার। ওয়াইয়াসসির লি রাব্বিশ আমরি। রাহিল। হ্যাঁ, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমি যা বলি, ইয়াফকাহু কাওলি, কেউ কিছু বললে যেন সেটা আমি সেটা বুঝি। এশা নামাজের পরে পড়লে হুম, পড়ে সবাই 11 বার করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই। তাহলে দা ওল্ড সিস্টেম, দেখো এই যে মেমোরাইজ উইদাউট, এই যে অ্যাডজেক্টিভ ফ্রেজটা উইদাউট ট্রু আন্ডারস্ট্যান্ডিং, যদি ওনারা এই কথা বলতো যে মুখস্থ বিদ্যার পুরো সনাতন পদ্ধতি কিন্তু বলে নাই, বলছে না বুঝে মুখস্থ করার। আমরা একটা সময় ওই যে পোলাপান দেখবো গাইড বই করতে বলছে, মুখস্থ করতেছে ঘুমাইয়া, কিছু বোঝে না, এটার বিরোধী আমরা। ওকে, হ্যাঁ। হুইচ ইজ ওয়াই, পরে শোনো, হুইচ ইজ ওয়াই 5 years ago ক্রিয়েটিভ এডুকেশন মেথড। আচ্ছা,
was was introduced to primary schools so that students would have to read and understand um, mm, would have to read would have to read and understand the textbook and be able to answer questions based on their comprehension. হ্যাঁ, এক মিনিট সময়। হ্যাঁ, ভাই যে বলতেছেন আসতে বলেন একটু। না না ঠিক আছে ঠিক আছে, এটা ভালো লাগছে আমার। ছোটবেলায় জানি না, অনেক মাঝে মধ্যে না 30 সেকেন্ড বলে আর কি, ছোটবেলার এত সুখ স্মৃতি আছে অনেক সময়, বিশেষ করে মন খারাপ থাকলে নস্টালজিয়ায় ভুগলে আর মনটা ভালো হয়ে যায়, খুব ভালো লাগে। ফজর নামাজের সময় আব্বা ডাক দিয়ে দিত, এবারে ওই সময় হারিকেন, তোমরা তো এই চোখের মধ্যে ছিল না, হারিকেন ছিল, বাড়িতে তো আর কারেন্ট ছিল না, স্যার হারিকেন মানে এছাড়া একদম তো শুরুতে কয়েক কয়েক বছর হ্যারিকেন দেখেছি স্যার, দেখি নাই যে তা না, চারিদিকে দেখছি। পড়তেছে, সবাই পড়তেছে, এই ভাঙা ভাঙা কণ্ঠে সবাই শুধু লাউডলি পড়তাম। জি স্যার, পড়ছি এটা স্যার তো ছোটবেলায়। মানে ফাইভ বৃত্তি পরীক্ষার আগে আর এই ফজর নামাজের আগে আব্বা ফজর নামাজ পড়তে তুলে দিত, এই ভোরবেলা পড়ার একটা স্যার দেওয়ার জোরে ছিল। আর স্যার জোরে তখন না অনেক পড়লে অনেক বাড়ি কারেন্ট থেকে যেত সন্ধ্যাবেলায়। স্যার জোরে না পড়লে বাড়ি থেকে বকা দিতে পারো। স্যার আমাদের বাসায় আমরা সবাই আঙিনায় আঙিনায় বসে যেতাম, চাচাতো ভাই সব আঙিনায় বসে যেতাম আর হ্যারিকেন দাঁড়া, দেখতে। সারা জীবনের শখ ছিল, ঘরের মধ্যে ছিল এই কালো, এই যে কটকট করে যে মানে খটখট করে যে সুইচগুলো আছে না, এগুলো মাঝখানে দেখতাম আমি, এগুলো মাছ ওটা মাছ ওটা ওটা ভীষণ মজা স্যার। এটা কত স্মৃতি যে। আর বিশেষত আব্বার সাথে এই যে মাছ ধরতাম সকালবেলা দিয়া, মানে ভোরবেলায় মাছ ধরার ইতিহাস, কি সেই সোনালি দিন, মানে খুব মিস করি আসলে। কোন প্রাচুর্য দিয়ে এই সুখ কেনা যাবে না। তবে এই জন্য ছোটবেলা বা শৈশবের স্মৃতি কিন্তু তোমার খুব গুরুত্বপূর্ণ এবং মানে ভালো একটা সময় কাটানো। Which is why 5 years ago, creative education method was introduced to primary schools so that students have to read. এক মিনিট সময় পড়ো, অর্থ করে ক্লিয়ারলি বলো, ইয়া ছাড়া। স্যার বলবো, বলো। যে কারণে 5 বছর আগে প্রাথমিক স্কুলগুলোকে সৃজনশীল শিক্ষা ব্যবস্থার সাথে পরিচয় করে দেওয়া হয়, যাতে করে শিক্ষার্থীরা টেক্সট বুক মানে মূল বই পড়তে এবং বুঝতে এবং সে অনুযায়ী উত্তর করতে সক্ষম হয়। ওকে ফাইন, এই লাইনটার পরে আরেকবার রিফার করো, তুমি যে লাইনটা বলছো ভেরি নাইস, আরো সুন্দর করে, খুবই সুন্দর হয়েছে, কিছু ঘষা মাজাটা করা লাগতো হালকা, স্যার তারপরে আবার বলবো, আরেকবার স্যার বলবো শিক্ষার্থীরা যেন পাঠ্য বই পড়তে এবং বুঝতে পারে এবং তাদের হুম। উপলব্ধি থেকে প্রশ্নের উত্তর দিতে সক্ষম হয়, সেজন্য 5 বছর পূর্বে সৃজনশীল শিক্ষা পদ্ধতি চালু করা হয়েছিল। ভালো করছে, একসাথে নিয়ে আসছে, ঠিক আছে, খারাপ নেই।
ঠিক তারপরে এজন্যই 5 বছর আগে প্রাথমিক বিদ্যালয়ে সৃজনশীল শিক্ষা পদ্ধতি চালু করা হয়েছে, যেন থ্যাংক ইউ, দাঁড়াও, শিক্ষার্থীরা প্রথমবার যে বলছিল না পরিচয় করিয়ে দেওয়া হয়, এটা চালু করলে জি সুন্দর স্যার, হয়, বুঝছো বিষয়টা? হ্যাঁ। জি, যেন শিক্ষার্থীরা অনুধাবন করার মাধ্যমে পাঠ্য বই পড়তে এবং বুঝতে পারে, আহ, এবং প্রশ্নের উত্তর দাঁড়াও, না প্রদানে না না সক্ষম না, হয়। এই কথা কেন বলছো? যাতে শিক্ষার্থীরা, এই শেষে চলে যাও না, ভার্বের আগে, সেসব ও, পাঠ্যপুস্তক বুঝে পড়তে পারে। বুঝে পড়তে পারে এবং অনুধাবনের উপর স্যার ওই সক্ষমটা ওখানে যাবে, বুঝতে পারছি স্যার। আচ্ছা, এবং এই তাদের যে অনুধাবনের উপর কম্প্রিহেনশন, ভিত্তি হ্যাঁ, করে বুঝতে পারছি। পরীক্ষায় প্রশ্নের উত্তর করতে প্রশ্নের পারে, উত্তর তাই না? প্রদান করতে পারে স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, ডান। আশা করি ক্লিয়ার। শোনো না, মুদ্রা কথা হলো ফাইনাইট ভার্বে গোল দাগ দিয়ে ফেলবা। ফাইনাইট ভার্ব আমি কিন্তু বারবার রেড করে রাখছি, ফাইনাইট ভার্বে গোল দাগ দিলে মোটামুটি তুমি বুঝতে পারবে বাক্য কয়টা। ক্লিয়ার? ফাইনাইট স্যার এটা ভার্বকে দুইটা গোল দাগ আলাদা দিয়ে আলাদা ফেলবা মাস্ট। সেন্টেন্স হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, একদম পুরো হচ্ছে। যে কারণে 5 বছর আগে প্রাথমিক বিদ্যালয়গুলোতে সৃজনশীল শিক্ষা পদ্ধতি প্রবর্তন করা হয় বা চালু করা হয়, যাতে শিক্ষার্থীরা তাদের পাঠ্য বই বুঝে পড়তে পারে, বুঝতে এবং পড়তে পারে আর কি, মানে বুঝে পড়তে পারে, এবং তাদের অনুধাবনের উপর ভিত্তি করে পরীক্ষায় প্রশ্নের উত্তর দিতে পারে বা প্রশ্নের উত্তর করতে পারে। ওকে, তো এমনিতে স্যার আচ্ছা। উড হ্যাভ টুর স্যার আসলে অ্যাকচুয়াল মিনিংটা কি স্যার? মানে উড হ্যাভ টু ওয়াজ ইন্ট্রোডিউসড, যখন আমি বলে রাখি ওয়াজ ইন্ট্রোডিউসড, এটা হলো উড হ্যাভ, কোড হ্যাভ, মাইট হ্যাভ, এটাকে বলা হয়, কেউ বলতে পারবা কিনা এটাকে কি বলা হয়? এনিওয়ান? উড হ্যাভ, কোড হ্যাভ, মাইট হ্যাভ, উড হ্যাভ, কোড হ্যাভ, মডারেট মাইট হ্যাভ, এগুলো কখন ব্যবহার করি? কেউ এনিওয়ান কে বলতে পারবে কিনা? শুড হ্যাভ, হ্যাঁ, এটাকে বলা হয়। শুড হ্যাভ স্যার কোনো কিছু করা উচিত ছিল এরকম কিছু বোঝাতে অতীতে। হ্যাঁ, এইটাই, এটাকে বলা হয় 30 উড হ্যাভ সেকেন্ড। হচ্ছে উচিত ছিল, আর উড হ্যাভ কুড হ্যাভ হতে পারতো বা এরকম কিছু বোঝায়। 30 সেকেন্ড তোমার এটা দেখাই দিই, 30 সেকেন্ডে। এটা হলো 54, 57, 58, হ্যাঁ, এই দেখো স্ক্রিনশট বলো, হ্যাঁ, এটা গ্রামারের কোন লেকচারে আছে দেখাইতেছি। এটাকে বলা হলো মোডাল অফ লস্ট অপরচুনিটি। বলো কি বলা হয়? মোডাল অফ কি? লস্ট অপরচুনিটি। ঘটনাটি মানে একবার ধরো, এই যে, হ্যাঁ, তো বলো, হ্যাঁ, অতীতে কোনো কাজ করার সুযোগ ছিল কিন্তু কাজটা করা হয়নি, বুঝছো বিষয়টা? সেক্ষেত্রে আমরা উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, পরে যদি ভার্ব থাকে অবশ্যই ভার্বের কি হবে বলো? পাস্ট পার্টিসিপল ফর্ম। মানে ধরো আমার আই শুড হ্যাভ টোল্ড দ্য ট্রুথ অ্যাবাউট হোয়াট হি স। সে কি দেখেছিল এই ব্যাপারে আমার বলা উচিত ছিল, কিন্তু আমি কি কাজটা করছি? আই উড হ্যাভ গন টু দ্য পার্টি, আমি পার্টিতে যাইতে পারতাম, বাট আই ওয়াজ টায়ার্ড, আমি কি গেছি, বলো হ্যাঁ বা না বলো? তাহলে উড যাইনি হ্যাভ, স্যার। কুড হ্যাভ, মাইট হ্যাভ, শুড হ্যাভ, এগুলোকে বলা হয় কি বলো? মোডালস অফ লস্ট অপরচুনিটি। একদম বলে ফেলো, মোডালস অফ লস্ট অপরচুনিটি। কথা বলছো কিনা? তো এখন ইয়াটা কি? উম, হুম, যেহেতু মানে আগের কথা বলতেছে, তাহলে ওয়াজ ইন্ট্রোডিউস টু প্রাইমারি স্কুল, এটা পাস্ট টেন্সের কথা কিনা বলো? জি স্যার। জি স্যার। মানে কথা ছিল যাতে সক্ষম হয়, কিন্তু আসলে কি হয়েছে? না স্যার। না স্যার। ওকে, তারপরে পার্ট এ রিসেন্ট সার্ভে বাই research for advancement of complete education has found that more than half of 100 primary school teachers who took part in the research do not know what such a method entails. Really?
But a recent survey by Research for Advancement of Complete Education has found more than half of 100 primary school teachers who took part in the research. কি বলবো? কিন্তু পূর্ণাঙ্গ শিক্ষার অগ্রগতির এক সাম্প্রতিক জরিপ অনুযায়ী এই হ্যাঁ, ব্র্যাকেট জরিপে লিখে দিবা। হ্যাঁ, ব্র্যাকেট কিন্তু লিখে দিবা সবসময় আর এসি ব্র্যাকেট লিখে দিবা, ওইটার অর্থ লিখে, ঠিক আছে? স্যার প্রতিষ্ঠানের কি স্যার এরকম মানে এটার বাংলা মিনিং করা মানে বাধ্যতামূলক নাকি স্যার এটাই আমরা যদি বাংলা লিখে দিই এরকম রিসার্চ ফর রিসার্চ ফর অ্যাডভান্সমেন্ট ফর কমপ্লিট এডুকেশন লিখে দিতে পারো, আবার বাংলা লিখলেও যে মানে ভুল হবে এমনটা না। ওই যে যদি ব্র্যাকেটে আর এসি দিয়ে দাও আর কি। হ্যাঁ, বুঝছো বিষয়টা? এই জরিপে অংশগ্রহণকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে অর্ধেকেরও বেশি শিক্ষক এই পদ্ধতি সম্পর্কে অবগত নন। চমৎকার, এক্সেলেন্ট, এক্সেলেন্ট। আরেকজন বলো। স্যার বলবো স্যার? হুম। কিন্তু সম্প্রতি রেসের একটি জরিপে দেখা গেছে 100 প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে অর্ধেক শিক্ষকই মানে পদ্ধতিটা কি সেটি জানে না। আসলে পদ্ধতিটা কি সেটি জানে না। ইন দ্য রিসার্চ শব্দের অর্থ কি গেল? স্যার ইন দ্য রিসার্চ মানে জরিপে অংশগ্রহণকারী এতজন মানে 100 প্রাইমারি স্কুলের আচ্ছা শিক্ষক। আচ্ছা, 100 প্রাইমারি স্কুল স্যার স্কুল 100 জন, শিক্ষক 100 জন। শিক্ষক 100 জন। শিক্ষক 100 জন। ওকে ওকে, তারপরে বলো। হ্যাঁ, আরেকজন। স্যার কিন্তু কিন্তু সম্প্রতি আর ভাই বলতে বলেন থাকো। বলেন। কিন্তু আরএসসিই এর জরিপে অংশ নেয়া প্রাথমিক বিদ্যালয়ের 100 জন শিক্ষকগণের অর্ধেকের বেশি প্রণীত বিষয় সম্পর্কে পূর্ণ জ্ঞাত নন। আচ্ছা, প্রাথমিক বিদ্যালয়ের 100 জন শিক্ষকগণ কিন্তু হয় না, 100 জন আবার শিক্ষকগণ হবে না, 100 জন শিক্ষক। হ্যাঁ, জি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাও একটা দাঁড় করাইছো। আর কেউ বলো, কিছু বলতেছিল। কিন্তু সম্প্রতি আরএসিই কর্তৃক একটি জরিপে দেখা যায় গবেষণায় প্রতি 100 জনে প্রায় অর্ধেকেরও বেশি শিক্ষকবৃন্দ পদ্ধতিটি সম্পর্কে অবগত নন। শিক্ষকবৃন্দ না, 100 জনের বেশি শিক্ষক তাহলে ডবল প্লুরাল বাংলায় হয় না। আচ্ছা, আমি বলতেছি, দেখো এটা কি এখান থেকে তো অনুবাদটা এখান হ্যাজ ফাউন্ড, এটা তো জরিপে দেখা গেছে। দেখ আরেকবার তো। হ্যাঁ, more than half of 100 primary school teachers who took part in the research. মূল কথা হলো 100 জন প্রাইমারি স্কুলের শিক্ষক যারা জরিপে অংশ নিয়েছেন। তাহলে আমরা যদি অনুবাদটা এখানে করি, জরিপে অংশ নেয়া, বুঝছো কিনা? গবেষণায় অংশ নেয়া, জরিপে অংশ নেয়া 100 জন প্রাথমিক বিদ্যালয় শিক্ষক, অথবা প্রাথমিক বিদ্যালয়ের 100 জন শিক্ষকের অর্ধেকের বেশি। জরিপে অংশ নেয়া প্রাথমিক বিদ্যালয়ের 100 জন শিক্ষকের অর্ধেকের বেশি এই পদ্ধতি সম্পর্কে অবগত নন। এই পদ্ধতি সম্পর্কে জরিপে, আবার দেখো এইটা জরিপে দেখা গেছে, জরিপে বা গবেষণায় অংশ নেয়া প্রাথমিক বিদ্যালয়ের 100 জন শিক্ষকের অর্ধেকের বেশি। 100টা প্রাথমিক বিদ্যালয় না, প্রাথমিক বিদ্যালয়ের 100 জন শিক্ষকের অর্ধেকের বেশি এই পদ্ধতি সম্পর্কে অবগত নন। কথাটা ক্লিয়ার না? স্যার আমি বলি স্যার। বলো। হ্যাঁ,
স্যার আমি সাম্প্রতিক যেরকম বলছিলাম মানে আহ 100 জন শিক্ষকের অর্ধেকের বেশি জনই মানে এই পদ্ধতিটা আসলে কি সেটিই জানে না, এটা কেমন হয় স্যার? মানে তাও এটা কি নয়, হবে? মানে কথাটা মানে তুমি দেখো, কোন ধাক্কা না খাইলে হবে, তুমি ফ্লুয়েন্টলি বলবা, আমি বলে রাখলাম। তুমি বলতেছো যে 100 জনের অর্ধেকের বেশি শিক্ষক এই পদ্ধতিটা কি সেটাই আসলে জানে না, তাও হয়েছে। আমি জি বললাম স্যার। ও ধাক্কা, স্যার আমি নো বলি, ইয়া। হুম, সাম্প্রতিক রেস কর্তৃক একটি জরিপে দেখা গিয়েছে যে প্রাইমারি হুম, স্কুলের 100 এর বেশি অংশগ্রহণী শিক্ষকদের মধ্যে অর্ধেকের বেশি শিক্ষক এই পদ্ধতি সম্পর্কে অবগত নয়। তাও হয়েছে। আমি বলছি তুমি ধাক্কা স্যার খেতে পারবে না, তুমি নেবে না। কিন্তু রেস এর করা প্রাথমিক বিদ্যালয়ের 100 শিক্ষকের উপর করা সাম্প্রতিক জরিপ অনুসারে গবেষণায় অংশগ্রহণকারী মোট শিক্ষকের অর্ধেকই এ পদ্ধতি সম্পর্কে অবগত নয়। না, তাহলে তো দুইবার করছো। কেন আমি 100 জরিপ করছে, আবার গবেষণা অংশনে ইয়া করছে কেন, দুইটার কেন আলাদা করছো? খেয়াল করে দেখো, একটা ব্যাখ্যা কাজ হয়েছে কিন্তু। জি স্যার। হুম, ওকে, তবে নিয়ম ফলো করো, দেখো যে একটা ভালো প্যাটার্ন পাইবা। হ্যাঁ, তারপরে ইভেন মোর অ্যালার্মিং ইজ দ্যাট, এই যারা কিন্তু অনেকে হয়তো বলো না, কিন্তু মাথার সাথে মিলে নিও। আমরা হয়তো মনে করি তোমারটা অনেক সময় ভালো হইতে পারে, হয়তো। স্যার রেসের যে বাংলা ওইটাকে কি এভাবে করা যায়, পূর্ণ শিক্ষার অগ্রগতির জন্য গবেষণা? আমি বলে বিশ্ব খাদ্য সংস্থা বলি না আমরা, জি স্যার। আবার তো এরকম এটার অর্থ, বাংলা অর্থ দাও আর না দাও, এগুলা আমার ভেরি করে না। ক্যাপিটাল ইয়াতে আছে যে তুমি হুবহু রিসার্চ ফর অ্যাডভান্সমেন্ট অফ কমপ্লিট এডুকেশন লিখে দিতে পারো, বাংলায় বানান করে। ও বাংলায় লিখবো বানান করে, আচ্ছা। বানান করে, এটা ইংলিশে স্যার লিখবে এই না, হ্যাঁ ইন্টেলস অর্থ অবশ্যই কি স্যার? বাংলা। স্বাভাবিক অর্থ তো জানলাম না, মানে জাস্ট ইন্টেলস অর্থটা কি? আমি জানি ইন্টারেস্ট হতে কি, কিন্তু বুঝছি তো এটা তারা জানে না। ইন্টারেস্ট নিয়ে আমার সাথে স্যার ওই যে একটু আগে একটা দেখলাম ওভারহল, ওইটার মানেও জানি না আমরা। ওভারঅল, ওভারঅল সমস্যা মানে এত জানার দরকার নেই, ওভারঅল ওইটা সেন্টেন্স। বললে পরে জানার দরকার। মানে হ্যাঁ, একদম সেন্টেন্স কমন হতে কি, ওয়ার্ড, দেখো তো, সেন্টেন্স হতে কি, ইংলিশ ডেলিস্টার কমন সেন্টেন্স ওয়ার্ড হতে দেখো তো, আলোচনা করছে কি, সংযুক্ত করা বা এরকম এরকম কিছু নাকি, দেখো তো। জি স্যার, সম্পৃক্ত জানি না করা, অন্তর্ভুক্ত করা। স্যার, হ্যাঁ, এরকম এত শব্দ দেখলে আমার খালি ঘেরা টোপের কথা মনে হয় যে থাক, ঘেরা টোপের মানে জানি না, আমার এটার মানে জানারও দরকার নাই। হ্যাঁ, হ্যাঁ, এটাই। তারপরে বলো, হ্যাঁ, তারপরে কি, ইভেন মোর অ্যালার্মিং ইজ দ্যাট, হ্যাঁ বলো। More alarming is that half of the teachers surveyed rely on guidebooks to prepare lessons, while 92% of students in the sample prepare for tests using such guidebooks. Okay. তাহলে even more alarming is that একটা অংশ যে কনজাংশন একটা পাইলাম, half of the teachers surveyed rely on, এই সার্ভে কোন পার্সেন্টেজ কে বলতে পারো কিন্তু শুধু বললাম সার্ভেটা ভার্ব। কোন ভাগ, ফাইনাইট নন ফাইনাইট? স্যার ফাইনাইট। আরে ফাইনাইট তো রিলাই অন, half of the teachers rely on. নন পাস্ট পার্টিসিপল। Past participle, non finite, who were surveyed, বুঝছো কিনা? Who বুঝছি were স্যার। surveyed, যারা মানে ইয়ে হয়েছিল, মানে সার্ভেকৃত হয়েছিল, জরিপকৃত, জরিপে। জরিপকৃত আর কি। হ্যাঁ, ওয়াই, দেখি এটা অর্থটা মুখে সুন্দর করে বলো। আরো ভয়ঙ্কর বিষয় হচ্ছে এই যে জরিপকৃত অর্ধেক শিক্ষক শিক্ষণী প্রস্তুত করতে গাইড বইয়ের সহায়তা নেন।
যেখানে 92% শিক্ষার্থী পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে সেসব গাইড বুক ব্যবহার করে। আচ্ছা, আবার 92% শিক্ষার্থী কি করে? পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে সেসব গাইড বুক ব্যবহার করে। ওকে ওকে, তো ফাইন, ভেরি নাইস। হ্যাঁ, এরপরে বলুন। অত্যন্ত উদ্বেগের বিষয় হলো যে জরিপে অংশগ্রহণকারী অর্ধেক শিক্ষকই পাঠদান প্রস্তুতিতে গাইডবুক নির্ভর, যেখানে প্রায় পাঠদান পদ্ধতিতে 92% কোথায়? এই পাঠদান পদ্ধতি কই পেলা? পাঠদান প্রস্তুতিতে হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, গাইডবুক নির্ভর, যেখানে প্রায় 92% শিক্ষার্থী এসব গাইড বইয়ের মাধ্যমে পরীক্ষার প্রস্তুতি নেয়। ওকে, ঠিক আছে। হ্যাঁ, আরেকজন লাস্ট। এমনকি আরো উদ্বেগের বিষয় যে জরিপকৃত শিক্ষকদের মধ্যে অর্ধেকের বেশি পাঠ্য প্রস্তুতিতে গাইডবুক নির্ভর এবং শিক্ষার্থীদের মধ্যে 92% পাঠ্য প্রস্তুতিতে গাইডবুক ব্যবহার করে। থ্যাংক ইউ সো মাচ। এবার তো দেখো আমার সাথে আরো আরো উদ্বেগের বিষয়, একজন মোর অ্যালার্মি ওই এর আগে উদ্বেগ বলছে, উদ্বেগের সাথে আরো উদ্বেগের বিষয় এই যে, আরো উদ্বেগের বিষয় হলো এই যে আমার এই যে অনুবাদ করলাম মূল ভার্বের আগ থেকে, জরিপকৃত শিক্ষকদের অর্ধেক, জরিপকৃত শিক্ষকদের অর্ধেক তাদের পাঠ প্রস্তুতিতে এই সমস্ত গাইড বইগুলোর উপর নির্ভর করেন। ঠিক আছে, তুমি যদি এই সমস্ত দিয়ে দাও, এই সমস্ত দিলে সমস্যা নাই। হোয়াইলের অর্থ আমি চাই পক্ষান্তরে, পক্ষান্তরে বা অন্যদিকে। এই যে ইন দ্য স্যাম্পল, এই যে জরিপে মানে জরিপকৃত শিক্ষার্থীদের 92%, যদি জরিপকৃত দাও না, তাও না দাও তবু সমস্যা নেই। পক্ষান্তরে এই নমুনার আর কি, ইন দ্য স্যাম্পল মানে জরিপে অংশগ্রহণকারী, নমুনার 92% শিক্ষার্থী অথবা জরিপকৃত শিক্ষার্থীদের 92%, এরপরে শেষে চলে গেলাম, এই ধরনের গাইড বই ব্যবহার করে, ইউজিং সাচ গাইড বুকস ফর টেস্ট, পরীক্ষার জন্য প্রস্তুতি নেয়। খুব সুন্দর, নিয়মের সাথে ভালোই মিলে। কিন্তু আরো উদ্বেগের বিষয় হলো এই যে জরিপকৃত শিক্ষকদের অর্ধেক, অর্ধেকই, অর্ধেকই দিতে পারো, এটা চাপ দেওয়ার জন্য, অর্ধেকই তাদের পাঠ প্রস্তুতিতে এই ধরনের পাঠ অথবা তাদের পাঠ প্রস্তুতি নেওয়ার সময় এই ধরনের গাইড বইয়ের উপর নির্ভর করেন। অন্যদিকে জরিপে অংশ নেওয়া শিক্ষার্থীদের 92%ই এই ধরনের গাইড বই ব্যবহার করে পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে থাকে। মানে আরেকবার বলো, আমরা কি শুনতে শুনতে বলতে বলতে লিখবো, নাকি মুখে ফাইনাল করব, চূড়ান্ত ভাবে মুখে বইলা লিখবো, কোনটা বলো? চূড়ান্ত ভাবে প্রথমে ফাইনাল করব। হ্যাঁ, এরপর ইয়ে করবা, মানে বারবার আওড়াইবা। তুমি আরো কিভাবে ফ্লুয়েন্ট হয়, লেখার আগে চূড়ান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নাও, তারপর লিখো, দেখবে ফ্লুয়েন্সি আসছে। যে আমি কোন জায়গায় দেখা খেয়ে গেলাম, এই জন্য একটু রাফ করে প্রয়োজনে, তো কথাটা সাজাই নাও। ইনশাল্লাহ 2-1 মিনিট বেশি লাগলেও আমার আশা করি অনুবাদটা করে স্যার শান্তি পাবেন, শান্তিটা বড় কথা। ইনশাল্লাহ। মনে শান্তি, মনে শান্তি কিন্তু, মনে শান্তি কিন্তু তারা পরীক্ষার পরে তোমরা কখনো ফেসবুকে ইয়াতে যাবে, কোথায় বলো তো, ফেসবুকে 30 সেকেন্ড দাঁড়াও, একটা জিনিস আমি তোমার দেখাই। হ্যাঁ, তুমি বলছো যে মনে শান্তি কি জিনিস, দাঁড়াও একটু, তো একটা স্ক্রিন শেয়ার করি, দাঁড়াও। তো মনে শান্তির জন্য, হ্যাঁ, আমার এটা পড়বাই, তুমি শিওর নোট করে রাখো, পরীক্ষার পরে পড়ো। এখানে আমার কিছু, ফেসবুকে গেলে আমার প্রোফাইলে দেখবা, অ্যাবাউটে দেখবা। হ্যাঁ, অ্যাবাউটে যাওয়ার পরে ডিটেলস অ্যাবাউট ইউ, হ্যাঁ, এখানে আমার সব ডিটেল দেওয়া আছে। এরা পড়লে তুমি মন ভালো হয়ে যাবে, একদম 100% শিওর, আমি বিশ্বাস করি, এবং তোমার ভিতরে একটা পরিবর্তন। এটা আমার জীবনের দর্শন গুলা। হ্যাঁ, এই আসলে আমি একজন শান্তিপ্রিয় মানুষ। এর 30 সেকেন্ড একটু পড়ে শোনাও। আসলে আমি একজন শান্তিপ্রিয় মানুষ। দারুস সালাম থেকে ফার্মগেটের উদ্দেশ্যে বাসে উঠলাম। রাস্তায় জ্যাম থাকায় একটুখানি ঘুমিয়ে থেকে সময়টা যথাযথভাবে কাজে লাগাতে চাইলাম। ফার্মগেটে এসে সজাগ হলাম, কিন্তু কোনো মতেই নামতে ইচ্ছে করছিল না। তাই আরামসে ঘুমাতে ঘুমাতে গুলিস্তান চলে গেলাম। আবার গুলিস্তান থেকে ঘুমাতে ঘুমাতে ফার্মগেট ফিরে এলাম। ঢাকা থেকে রাজশাহীতে ক্লাস নিতে গেলাম। ভোর 4টায় রাজশাহীতে পৌঁছার পর সুপারভাইজার ঘুম থেকে ডেকে তুললেন।
কিন্তু এই অসময়ে বাস থেকে নেমে যাওয়ার চেয়ে বাসে ঘুমিয়ে থাকাটাই অনেক বেশি প্রশান্তিময় মনে হলো, তাই ঘুমিয়েই রইলাম। জেগে উঠে দেখি আমি চাঁপাইনবাবগঞ্জ চলে এসেছি। অতঃপর বাস পরিবর্তন করে আবার রাজশাহী প্রত্যাবর্তন করলাম। আসল কথা হলো, কপালে যাই থাকুক, মনের প্রশান্তি নষ্ট করার মতো কোনো কাজ আমি করতে রাজি হই না। ও ওয়াল্লাহি এই দুইটা ঘটনা একেবারে মানে ধরো মানে জীবনে এগুলো ভিন্ন সময়ের মধ্যে লিখে নিচ্ছি। তুমি আমার এটা পড়লে দেখবে যে তোমার ভিতরে একটা বড় পরিবর্তন আসবে বলে রাখবা, হ্যাঁ? অথবা কারকে পড়াইবা। স্যার, এটা আমার আইডি বেশি বিভিন্ন ইদানিং তো সময় স্যার আমি এই প্রবণতাটা বেড়ে গেছে স্যার, ঘুম থেকে উঠার আর ইচ্ছে হয় না। না, এখন দরকার নাই, এখন এই মনের শান্তি দরকার নাই। আমি পরীক্ষক স্যারের মনের শান্তির কথা বলতেছিলাম এটা দিয়া। আর যদি বলে যে অনুবাদটা পড়ে, তুমি খেয়াল করে দেখো আমরা যে অনুবাদ পড়তেছি, তুমি বলো বাদ দাও, তুমি মনের শান্তির কথা আর বুঝে বলি। এই ধরো এক একজন অনুবাদটা বলছো, যার অনুবাদটা খুব ভালো লাগে তোমার ভিতরে প্রশান্তি তৈরি হয় কিনা সেটা কও। জি স্যার। আবার অনেকে তো এই মেজাজ গরম হয়ে গেছে, তুমি এরকম বলা কেন? তাহলে বোঝা গেল আমার লেখা দ্বারা তোমার পঠন পাঠন দ্বারা তোমার কথা দ্বারা আমার হয়তো বিরক্তি লাগতে পারে, আবার কি ভালো লাগতে পারে। তার ভেতরে ধরো মনের ভেতরে তোমার লেখাটা পরে শান্তি লাগে, এটা হলো বিষয়। দেখা যায় কি, মানে টপিকটা যদি চেনা থাকে তাহলে হ্যাঁ, তখন তোমার অনুমান অনুমান নির্ভর একটা সুন্দর অনুবাদ এইটা, দাঁড়ায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা একটা বড় আশীর্বাদ। কিন্তু সত্য কথা, পরীক্ষায় বড় তো স্যার আশীর্বাদ। এমন টপিক আসে যেগুলো আসলে মানে একদমই অনেক বোর সময় টাইপের। না, তবে হ্যাঁ, তবে প্রায় সময় দেখবা যে, তবে চেষ্টা করো যে এটা তোমার রেঞ্জের মধ্যে নিয়ে আসার জন্য বা চিন্তাটা। তবে কিওয়ার্ড না ধরতে পারলে, যেমন গতবার ব্রেন ড্রেন নিয়ে, ব্রেন ড্রেন শব্দটাই ধরতে পারেনি অনেকে পরীক্ষা শেষ পর্যন্ত, যে ঘটনাটা কি। তবে ব্রেন সবচেয়ে বড় প্লাস পয়েন্টও আছে যে প্রথমে সংখ্যা দিয়ে দিচ্ছে ব্রেন ড্রেনটা কি, তাই না? অন্তত পক্ষে এই বুদ্ধি কাটানো হয়তো হয়। প্রথমে সংখ্যা দেওয়া ছিল না? জি স্যার। ওকে, হ্যাঁ। There is therefore a major gap between the directive given by the Education Ministry and its implementation at the ground level. হ্যাঁ, বলো। স্যার কোন দৈব শক্তি যদি পরীক্ষাটা চেঞ্জ করে দিত, মানে খুব না মানে ওইটা চিন্তা করো না। আমিন। আল্লাহ। ইয়ামানিল্লাহ মানে বলো তো আল্লাহ যদি আমার এটা বলো, আল্লাহ যদি এই বুঝিয়েছে আমার জন্য ভালো কিছু থাকে, আর চেঞ্জ করে না দিলে। জি স্যার স্যার। এই আল্লাহ যে যদি অনুবাদ দিচ্ছেন, এটা কি অনুবাদটা একটু করবো? মানে আমি একটু শোনাবো, কামাল স্যার কেমন লাগতেছে? বলো, হ্যাঁ। আরো ভয়াবহ চিত্র এই যে, জরিপে অংশগ্রহণকারী শিক্ষকদের অর্ধেকের অংশ পাঠ্যপ্রস্তুতিতে গাইড বই নির্ভর করে। অন্যদিকে ছাত্রছাত্রী 92% পরীক্ষার জন্য এই ধরনের গাইড বই ব্যবহার করে। তো নিজেই কেমন অসম। ঠিক আছে, ঠিক আছে, তুমি ঠিক আছে, হ্যাঁ। ঠিক আছে। sure. তারপরে এই কারণেই শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত নির্দেশনা ও মাঠ পর্যায়ে তা বাস্তবায়নের মধ্যে একটি বড় ফারাক থেকে যায়। চমৎকার, চমৎকার। ফলে হ্যাঁ, therefore a major gap between the directive given by the Education Ministry and তাহলে there is therefore, অতএব therefore এর অর্থ হলো অতএব বা ফলে। there is দিয়ে যদি অনুবাদ শুরু হয় তাহলে আমরা there is a major gap between করিম and রহিম, between করিম এবং রহিমের মধ্যে একটা বড় ব্যবধান আছে। তাহলে আমরা বিটুইন এর পরে প্রথমটা হলো কি, করিমকে, করিম হলো দ্য ডিরেক্টিভ গিভেন বাই দ্য এডুকেশন মিনিস্ট্রি, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত নির্দেশনা, এবং মাঠ পর্যায়ে এর কি বলো বাস্তবায়নের মধ্যে এর একটি বড় বাস্তবায়ন ব্যবধান পরিলক্ষিত হয়। বড় ব্যবধান রয়েছে, বাস্তবায়নে একটা বড় বড় ফারাক ব্যবধান রয়েছে, তাই না? পরিলক্ষিত হয় বা লক্ষ্য করা এরকম যায়। স্যার, লক্ষ্য করা যায়। ফলে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্দেশনা ও মাঠ পর্যায়ে বাস্তবায়নের মধ্যে বিশাল ফারাক থেকে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওকে। এরপরে দ্য স্যাম্পল স্টাডি মে, দ্রুত বলো, 30 সেকেন্ড সময়, লাইনটা অর্থ দাঁড় করাও দেখো কিন্তু, হ্যাঁ। দ্য স্যাম্পল স্টাডি মে রিফ্লেক্ট
চলো পড়াশোনা নমুনা পরীক্ষাটি অধিকাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একই অবস্থার প্রতিফলন ঘটায়। ওকে, এই ঠিক আছে, জরিপটি thank you. হয়তো দেশের অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়ের বাস্তব অবস্থায় প্রতিফলিত করে। স্যার হুম। স্যার এটা হচ্ছে এই জরিপটি বেশিরভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একই পরিস্থিতি বিরাজ করে। এই জরিপটি বিরাজ করে, হয়নি? সুন্দর হয়নি? বুঝছো? দেখো তুমি খাপছাড়া হয়েছে। হ্যাঁ, পরে একজন বলো। স্যার একই অবস্থা বিরাজ করে। এই জরিপটি বিরাজ করে, এই জরিপটি সকল প্রাথমিক বিদ্যালয় একই অবস্থা নির্দেশ করে। দেওয়া হয়েছে, নির্দেশ করে। হ্যাঁ, তাহলে 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 এই নমুনা জরিপটি, দ্য স্যাম্পল স্টাডি, এই নমুনা জরিপটি দেশের অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়ের একই পরিস্থিতি, মানে পরিস্থিতি, শিক্ষা ব্যবস্থা ফুটিয়ে তোলে। একই পরিস্থিতির চিত্র ফুটিয়ে তোলে, অনুরূপ পরিস্থিতির চিত্র ফুটিয়ে তোলে। যদি আমি চিত্র শব্দটা ব্যবহার করি, এই নমুনা জরিপটি দেশের অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়ের একই কি বলো পরিস্থিতির চিত্র ফুটিয়ে তোলে, বা একই পরিস্থিতির প্রতিচ্ছবি প্রতিচ্ছবি। ফুটিয়ে তোলে বললে সুন্দর, খারাপ না, ভালো লাগে, জি স্যার। তাই না? ওকে, জি। এবার বলো, this nullifies the significant success the government has achieved in terms of high enrollment rates and pass rates. বলো। এটি উচ্চ ভর্তি ও পাশের হারে সরকারের যে সফলতা তাকে ম্লান করে দেয়। আরেকটা আছে তো? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। আরেকটা আছে, দুইটা জিনিস ম্লান করছে। This nullifies the significant success the government has achieved in terms of high enrollment rate. High enrollment rate মানে কি? স্যার উচ্চ ভর্তির সংখ্যা হ্যাঁ, এবং পাশের সংখ্যা। চলো অর্থটা বলো কি হলো? উচ্চ উপস্থিতির হার ও পাশের হারের ক্ষেত্রে সরকার যে সাফল্য অর্জন করেছে, যে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে তা ম্লান করে দিয়েছে, তাকে ফাইন, ম্লান তুমি কথাটা একটু শেষ করলে হয়ে গেছে, করে অর্থটা ভালো দিয়েছে। কথা বলতে। আচ্ছা, এটি তাহলে বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে বিদ্যালয়ের সর্বোচ্চ শিক্ষার্থী ভর্তি এবং পাশের হারের ক্ষেত্রে সরকার যে অভাবনীয় তাৎপর্যপূর্ণ সাফল্য সাফল্য দেখিয়েছে, অর্জন করেছে, উল্লেখযোগ্য সেটিকে সাফল্য করেছে। ম্লান করে দিচ্ছে, তাই না? নালিফাইজ। স্যার এনরোলমেন্টের ওই জায়গাটা স্যার আরেকবার একটু বাংলাটা যদি বলতে। এটা হলো যে সরকার মানে বিদ্যালয়ে সর্বোচ্চ শিক্ষার্থী অংশগ্রহণ বা ভর্তি, স্কুল মানে স্কুলে ভর্তির ক্ষেত্রে আর কি। জি স্যার, বলুন। বিদ্যালয়ে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী ভর্তি এবং পাশের হারের ক্ষেত্রে বা পাশের শিক্ষার্থী পাশাপাশি পরীক্ষা পাশ করে যেটা, পাশের হারের ক্ষেত্রে সরকার যে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে সেই অর্জনটিকে ম্লান করে দিচ্ছে এটি। স্যার এটি বিদ্যালয়ে উচ্চ ভর্তি হার এবং পাশের হারে সরকার অর্জিত সফলতাকে অকার্যকর করে। অকার্যকর করে দিচ্ছে বা অকার্যকর বা মানে ম্লান করে দিচ্ছে আর কি, ধূলিসাৎ করে দিচ্ছে, মলিন করে দিচ্ছে, এরকম। ঠিক আছে, ওকে। এবার বলো এর অর্থ। দ্য রিয়েল ইস্যু ইজ টু মেক শিওর দ্যাট স্টুডেন্টস আর
able to retain and comprehend what they are being taught in schools, and this is only possible if the said creative education method is wholeheartedly adopted by teachers. Okay. The real issue is to make sure, আমি বলতে দিয়ে কত পর্যন্ত ভেঙে ভেঙে অর্থ করবা, is to make students is to make sure that students, এটা নিশ্চিত করা যে students are able to retain and comprehend what they are being taught in schools. দুইটা স্যার বলবো? হুম বলো। প্রকৃত বিষয় হলো এটি নিশ্চিত করতে হবে যে শিশুরা বিদ্যালয়ে যা শেখে তা যেন বুঝতে পারে ও ধরে রাখতে পারে, আর এটি তখনই সম্ভব যখন শিক্ষকরা উৎসাহের সাথে সৃজনশীল শিক্ষা ব্যবস্থাকে গ্রহণ করবে। অর্থাৎ ফ্লুয়েন্ট ছিলাম, ওয়ার ফ্লুয়েন্ট, কথা ক্লিয়ার। হ্যাঁ, আরেকজন বলো। শিক্ষার্থীরা স্কুলে যা শিখছে তা যেন ধরে রাখতে এবং বুঝতে পারে, সেটাই হলো আসল বিষয়। এবং এটা তখনই সম্ভব হবে যখন শিক্ষকরা এই সৃজনশীল পদ্ধতিটিকে গ্রহণ করবে। মনে প্রাণে গ্রহণ করবে। ইউ আর ফ্লুয়েন্ট, ক্লিয়ার, মেসেজ ক্লিয়ার। হ্যাঁ, তার প্রকৃত বিষয় হলো শিক্ষার্থীদেরকে বিদ্যালয়ে যা শেখানো হয় তা ধারণ করতে পারা ও বুঝতে পারা নিশ্চিত করা, এবং এটি কেবল তখনই সম্ভব যখন শিক্ষকরা তাদের মন থেকে সৃজনশীল শিক্ষা পদ্ধতি গ্রহণ করবে। দাঁড়িয়ে দিছো কিনা মাঝখানে? স্যার? আর এর আগে দাঁড়িয়ে দিছো তো, তাই না? জি স্যার। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে দ্য রিয়েল ইস্যু, আসল কথা হলো দেখো শিক্ষার্থীরা বিদ্যালয়ে যা শিখছে, শেখানো হয়, শিক্ষার্থীরা বিদ্যালয়ে যা শিখছে অথবা শিক্ষার্থীদেরকে বিদ্যালয়ে যা শেখানো হয় সেটা তারা ধরে রাখতে অনুধাবন পারছে করতে বা পারে বুঝতে পারছে, এবং ধরে সেই রাখতে ব্যাপারটি পারে। নিশ্চিত করা। আসল কথা হলো বিদ্যালয়ে শিক্ষার্থীদেরকে যা পাঠদান করা হয় তা তারা ধরে স্যার রাখতে পারছে, অনুধাবন করতে পারতেছে এবং
ধরে রাখতে পারছে, সেই বিষয়টি নিশ্চিত করা। ইয়েস অর নো বলো। স্যার এখানে কম্প্রিহেন্ড কি অ্যাভয়েডেবল না আনঅ্যাভয়েডেবল মানে কম্প্রিহেনশন থেকে কম্প্রিহেন্ড মানে বোঝা বোঝা। তুমি দুইটার একটা, স্যার তুমি যদি মানে আমার এটা মনে পড়তেছে না বা আমি এটা জানি না, তখন স্যার এটা কি মানে এটা আমি শিক্ষার্থীরা বাদ দিতে পারবো? হ্যাঁ তুমি বলো ধারণ করার রেখো, ধারণ করাটা ধর না। হ্যাঁ হ্যাঁ ধারণ করাটা আছে, জি স্যার ওইটা তাহলে ব্যাখ্যা শব্দ দিছে তো, জি শিক্ষার্থীরা তা ধারণ করলে তো বুঝতো না, বুঝতে ধারণ করবে কিভাবে? দুইটা সিনোনিম টাইপের অর্থ তোমার জি সাথে। স্যার তাহলে শিক্ষার্থীদেরকে বিদ্যালয়ে যা পড়ানো হচ্ছে অথবা শিক্ষার্থীদেরকে যা পড়ানো হচ্ছে সেটা তারা অনুধাবন করতে পারছে এবং ধরেও রাখতে পারছে, সেই বিষয়টি নিশ্চিত করা। আর এটি তখনই সম্ভব যদি শিক্ষকগণ এই বর্ণিত সৃজনশীল পদ্ধতিটিকে মনে প্রাণে গ্রহণ করে থাকেন। ঠিক আছে, ওকে, পরে ওকে এডুকেশন লাস্ট চলে আসছে। হ্যাঁ, education has become corrupted by money-making motives, allowing non-creative methods like rote learning and complete dependence on guidebooks to thrive. To thrive এর অর্থ আমরা জানি না, ধরে নিই। বলো, বের করতে পারছো কেন? রুট লার্নিং মানে কি? মুখস্থ বিদ্যা শিক্ষা। মুখস্থ বিদ্যা। মুখস্থবিদ্যা, হ্যাঁ। স্যার শিক্ষা এখন অর্থ উপার্জনের উদ্দেশ্য দ্বারা দুর্নীতিগ্রস্ত হয়েছে, যা সৃজনশীলতাহীন পদ্ধতি যেমন মুখস্থ বিদ্যা এবং গাইড বইয়ের উপর নির্ভরতা বৃদ্ধি করছে। তো হয়েছে। তারপর আরেকজন বলো। স্যার রোড লার্নিং, এটার মিনিং না জানলে কি করবো, বাদ দিয়ে দিব? বাদ দিয়ে বলো মানে ওর কাছাকাছি আছে তো, এই একটা শব্দের জন্য আটকে গেল। অসৃজনশীল পদ্ধতি। আচ্ছা, আর কেউ বের করতে পারছো? অনুমোদন দেয়। অসৃজনশীল পদ্ধতি যেমন মুখস্থ বিদ্যা এবং গাইড বই নির্ভরতা, অর্থ উপার্জনের উদ্দেশ্যে শিক্ষা ব্যবস্থাকে কলুষিত করেছে। আরেকবার বলো, কি বলছো? অসৃজনশীল পদ্ধতি যেমন মুখস্থ বিদ্যা এবং গাইড বই নির্ভরতা, অর্থ উপার্জনের উদ্দেশ্য ইত্যাদি শিক্ষা ব্যবস্থাকে কলুষিত করেছে। এই তিনটারে ইয়ে করছে, তাই না? জি স্যার। আচ্ছা, যদি এভাবে বলি যে মুখস্থ বিদ্যা ও গাইড বই নির্ভরতার মতো অসৃজনশীল পদ্ধতি ও
অর্থ উপার্জনের চিন্তা শিক্ষা ব্যবস্থাকে কলুষিত করেছে। একদম তুমি ঠিক আছে, ফাইন, ভেরি নাইস, ভেরি নাইস। আমি তাই চিন্তা করছিলাম। অর্থাৎ আমি বলি টু সাইড তো অর্থ বুঝতেছি, তোরা পারি না, বাদ দিয়ে পড়লাম। তাহলে গাইড বইয়ের উপর পরিপূর্ণ নির্ভরতা এবং রুট লাইন যদি কেউ বাদ দিয়ে পড়ো তো পারলে মুখস্থ বিদ্যার মতো অসৃজনশীল পদ্ধতি অ্যালাউইং মানে কি বলো? অনুমোদন করে, অনুমোদন দরকার নেই, অনুমোদন করে বললাম না। তাহলে কি বললাম? গাইড বইয়ের উপর পরিপূর্ণ নির্ভরতা এবং মুখস্থ বিদ্যার মতো অসৃজনশীল পদ্ধতির মাধ্যমে, বুঝছিলেন? মাধ্যমে তারপরে মানি মেকিং মোটিভ মানে কি বলো? টাকা টাকা কামানোর ধান্দায় শিক্ষা ব্যবস্থাকে, টাকা কামানোর কি বলো ধান্দা শব্দটা ব্যবহার করতে পারো, জি শিক্ষা স্যার। ব্যবস্থাকে কলুষিত করা হয়েছে বা দুর্নীতিগ্রস্ত করা হয়েছে, তাই না? টাকা কামানোর ধান্দা বহু ভাবে আছে এখানে। ধরো এই স্কুলগুলোতে যদি তুমি ইয়ে থাকো, এই গাইড বইটা স্কুলে চলবে, ধরো সবাই পাঞ্জাবি পড়তেছে, সবাই অ্যাডভান্স করতেছে, এটা কি শিক্ষার্থীদের চয়েস অনুযায়ী করতেছে নাকি টাকা বেচার স্যারেরা ইয়ে করে অনেক খাই ফেলছেন মালামাল? বলো। আমরা টাকা খাই স্যার, এটা হলো বড় বিষয়। এটা আমি কিন্তু নিজে এটা সাক্ষী। আমি আজ পর্যন্ত টাকা ধরি নাই, এটা আমার এবং কলুষিত হয়েছে। অনেক সময় দেখো যে তুমি ইয়া লাগবে না, সরকারি স্কুলগুলোতে তোমার নামে খাম বরাদ্দ হয়ে গেছে, তুমি আর ঠিক আছে। তার আমি টাকা নেই না দেখে আমাকে বলছে দেখো মানে কয়দিন এরকম থাকেন। খুব ডেঞ্জারাস। আচ্ছা, তারপরে হলো দিস ইজ ডেট্রিমেন্টাল টু লাস্ট লাইন বলো, দিস ইজ ডেট্রিমেন্টাল টু দ্য ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট অফ স্টুডেন্টস মানে কি? তাহলে এটা শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক উন্নয়নের জন্য ক্ষতিকর। তাহলে এটা শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক বিকাশে উন্নয়নের অন্তরায়। অন্তরায়। হ্যাঁ, এটি শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক বিকাশের অন্তরায়। আচ্ছা, the education ministry must more proactive, must be more proactive in enforcing the adoption of creative methods by all teachers. Okay, এই লাইনটা অর্থ বলো লাস্ট। শিক্ষা মন্ত্রণালয়কে অবশ্যই আরো সক্রিয় হতে হবে, মানে স্যার আমি একটু চিন্তা করে বলো, চিন্তা করো। স্যার, সকল শিক্ষক যেন সৃজনশীল শিক্ষা পদ্ধতি গ্রহণ করে এই ব্যাপার জোরদার করার জন্য শিক্ষামন্ত্রীকে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে। শিক্ষা মন্ত্রণালয়কে অনেক ধন্যবাদ তোমার, আমার মনে কথা বলে ফেলছো, থ্যাংক ইউ সো মাচ। আমি তাই ভাবছি, থ্যাংক ইউ সো মাচ। তাহলে ওই যে বাই অল টিচার, দেখো সকল শিক্ষক যাতে এই সৃজনশীল শিক্ষা পদ্ধতিটিকে মনে প্রাণে গ্রহণ করে সে ব্যাপারে চাপ প্রয়োগ করতে, দেখো এগুলো সব সহায়ক শব্দ দিয়ে করো, শিক্ষা মন্ত্রণালয়কে আরো সক্রিয় ভূমিকা পালন করতে হবে, প্রোয়েক্টিভ, আরো ইতিবাচক ভূমিকা পালন করতে হবে, মানে ভাবানুবাদ। ঠিক আছে, আমরা তোমারে আর একটু মনটা শক্ত করার জন্য প্রথম আলোর ওই প্যাসেজটা গতকালকে যেটা আমরা একটু পড়ছিলাম আর একটু লাইন বাই লাইন দেখাইলে তোমার মনটা একটু বড় হবে। এখনই আমি যাচ্ছি। হ্যাঁ, বুঝছো তো বিষয়টা কোনটা? আগে বলো এটা সামারিটা কি হইতে পারে বাংলায়, মানে বলো বাংলায়, কথাটা আমি একটু ছোট করে দিই, বাংলায় বলে ইংলিশ হয়ে যাবে। সামারিটা বলো কি হইতে পারে। প্রথমে বললাম যে আমাদের শিক্ষা ব্যবস্থার একটি আমূল সংস্কার প্রয়োজন। আমি পুরোটা মনোযোগ দিয়ে শুনো, তুমি সামারি করবা, বাংলায় আমারে বলবা কি বুঝছো। আমাদের শিক্ষা ব্যবস্থার একটি আমূল, বিশেষত শিশুদের শিক্ষাদান পদ্ধতি, তারপরে না বুঝে মুখস্থ করার পুরাতন পদ্ধতি শিক্ষার্থীদের মানসিক মানে সৃজনশীলতার বিকাশ ঘটায় না, যে কারণে 5 বছর আগে আমাদের দেশের প্রাইমারি স্কুলগুলোতে সৃজনশীল শিক্ষা পদ্ধতি প্রবর্তন করা হয়েছিল, যাতে শিক্ষার্থীরা বুঝতে পারে, বুঝে পড়তে পারে এবং তাদের অনুধাবনের উপর ভিত্তি করে পরীক্ষা প্রশ্ন উত্তর করতে পারে। কিন্তু একটি জরিপে দেখা গেছে প্রাথমিক বিদ্যালয়ের 100 জন শিক্ষকের অর্ধেক
কি বলো? এই সৃজনশীল শিক্ষা পদ্ধতি সম্পর্কে জানেন না। এই সৃজনশীল শিক্ষা পদ্ধতি যদি এখানে কালকে যে পড়ছো, এখানে যদি আমি বলি এতজন শিক্ষক এই সৃজনশীল শিক্ষা পদ্ধতি সম্পর্কে জানেন না, এটা যদি আমি এই সৃজনশীল শিক্ষা পদ্ধতি শব্দটা অতিরিক্ত যোগ করি, খারাপ হবে না ভালো হবে সেটা বলো? হবে কাল স্যার। মনে নাই? হ্যাঁ, কালকে পোশাক যারা যারা কি লাইনটা আরেকবার আজকে দেখাইতেছে একটু পরে, যারা উম, কি চীনা শ্রমিকদের দিয়ে পোশাক তৈরি করাকে বেশি খরচ সাপেক্ষ মনে করছেন, মনে আছে কিনা? পোশাক তৈরি বিষয়টা আরো করাকে। পরিষ্কার হবে, জি স্যার। জি স্যার। এরপরে তারা চীন ছেড়ে, হ্যাঁ, তারা তারপরে চীন ছেড়ে, হ্যাঁ। এই জন্য বলছে 2 লাইন করে গ্যাপ রাখবা, শেষে যখন পড়বা আরো ফ্লুয়েন্সি আসবে। এমনকি আরো উদ্বেগের বিষয় হলো যে জরিপকৃত শিক্ষকদের অর্ধেক, প্রায় অর্ধেক বা অর্ধেকই এই ধরনের অর্ধেকই তাদের পাঠ প্রস্তুতিতে এই ধরনের গাইড বইয়ের উপর নির্ভর করেন। অন্যদিকে জরিপকৃত শিক্ষার্থীদের 92% কি বলো এই ধরনের গাইড বই ব্যবহার করে পরীক্ষার জন্য প্রস্তুতি নেয়। অতএব শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত নির্দেশনা এবং মাঠ তৃণমূল পর্যায়ে এর প্রয়োগের মধ্যে একটি বড় ব্যবধান পরিলক্ষিত হয়। এই নমুনা জরিপটি দেশের অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়ে আহ, অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়ের একই পরিস্থিতি ফুটিয়ে তোলে বা ফুটিয়ে তুলছে। হ্যাঁ? আচ্ছা, তারপরে এটি এটি বাংলাদেশের সরকার বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির উচ্চ হার এবং পরীক্ষায় পাশের হারের ক্ষেত্রে যে চমৎকার সাফল্য অর্জন করেছে সেটি নষ্ট করে দিচ্ছে বা ম্লান করে দিচ্ছে। এই পরিস্থিতি আর কি, এই পরিস্থিতিটি। আচ্ছা, এই পরিস্থিতি সরকার যে অর্জন করছে সেটাকে ম্লান করে দিচ্ছে। আসল কথা হলো শিক্ষার্থীদেরকে বিদ্যালয়ে যা পাঠদান করানো হয় বা যা পড়ানো হয় তারা সেটা ভালোভাবে বুঝতে পারে এবং ধরেও রাখতে পারে, সেই বিষয়টি নিশ্চিত করা। আর এটি তখনই সম্ভব যখন আহ শিক্ষকগণ এই সৃজনশীল শিক্ষা পদ্ধতিটিকে মনে প্রাণে ধারণ করেন, অথবা আহ আর সৃজনশীল শিক্ষকগণ এই সৃজনশীল শিক্ষা পদ্ধতিটিকে মনে প্রাণে ধারণ করলেই এক্ষেত্রে সাফল্য পাওয়া সম্ভব। এরকম শিক্ষা ব্যবস্থাকে ওই যে টু থ্রাইভ শব্দের অর্থ যদি কেউ না পারো, টু থ্রাইভ মানে উন্নতি করা আর কি, উন্নতি লাভের আশায়, সাফল্য লাভের আশায় গাইড বইয়ের উপর পরিপূর্ণ নির্ভরতা এবং মুখস্থ বিদ্যার মতো সৃজনশীল পদ্ধতি অনুমোদনের মাধ্যমে, বা হ্যাঁ, অনুমোদন শব্দটা না বলতে পারো বা মাধ্যমে বলতে পারো, সমস্যা নেই, টাকা হাতিয়ে নেয়ার, টাকা কামানোর নেশায় শিক্ষা ব্যবস্থাকে কলুষিত করা হয়েছে, করাপ্টেড করা হয়েছে। এটি শিক্ষা এটি শিক্ষা এটি কি বলো, বুদ্ধিভিত্তিক। শিক্ষার্থীদের মানসিক বিকাশের জন্য অন্তরায়। শিক্ষা মন্ত্রণালয়কে, আচ্ছা, সকল শিক্ষকগণ না সকল শিক্ষকই যাতে এই সৃজনশীল শিক্ষা পদ্ধতিটিকে মনে প্রাণে ধারণ করেন বা গ্রহণ করেন, সেই ব্যাপারে আরো সক্রিয় ভূমিকা নিতে হবে শিক্ষা মন্ত্রণালয়কে, অথবা সেই ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়কে আরো ইতিবাচক ভূমিকা পালন করতে হবে। ওকে, সেই ব্যাপারে ইনফোর্সিং আছে, চাপ প্রয়োগ করতে শিক্ষা মন্ত্রণালয়কে আরো সক্রিয় বা ইতিবাচক ভূমিকা পালন করতে হবে। ওকে, তারপর বলো মূল কথা কি বলছো, বাংলায় বুঝে বলো, একজন বাংলায় বলো। স্যার, মুখস্থ নির্ভর শিক্ষা ব্যবস্থা থেকে বের হয়ে আসার জন্য সৃজনশীল শিক্ষা ব্যবস্থা চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে শিক্ষকগণ এই ব্যবস্থা সম্পর্কে জানেন না। তারা শিক্ষাদান এবং শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ উভয়ই গাইড বইয়ের উপর নির্ভর করছে, যা সৃজনশীল শিক্ষা ব্যবস্থাটাকে শিশুদের সৃজনশীল ক্ষমতাটাকে ধ্বংস করে দিচ্ছে। এর জন্য শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগ নেওয়া উচিত, যেন তারা সৃজনশীল শিক্ষা ব্যবস্থাকে যথাযথ প্রয়োগের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে পারেন। কত শব্দ হতে পারে বলো অনুমান, তোমার ইংলিশ বলে কত শব্দ হবে? 80-র মধ্যে কিন্তু থাকতে হবে এটা, কারণ শব্দ সংখ্যা কম তো। আচ্ছা, ঠিক আছে, আরেকজন বলো, আরেকজন বলো বাংলায় কি বলছো?
এনিওয়ান? আচ্ছা, তবে তোমার টেনশনের সামারিতে টেনশন মুক্ত থাকো। সামারিতে আমি কোন কৌশলটা বলছিলাম, ওই জন্য আমার কৌশলটা রিপিট করো। তবে থিমেটিক কোয়েশ্চেনের প্রথম থেকে প্রত্যেকটা কি হুবহু লিখবো নাকি ওইটা দিয়ে অনুমিত একটা বাক্য তৈরি করবো? ওইগুলোর উপরে অ্যানালাইসিস করবা, ওইগুলোর উপরে চিন্তা করবা যে মূল কথাটা কি, ঠিক আছে? দাঁড়াই যাবে শিওর। কোনো প্রশ্ন বাদ দিবা, কমাইবা না কমাইবা, এটা তোমার বিষয়। এই যে 5, 7, 10টা প্রশ্ন থাকে, 5টা বা 10টা প্রশ্ন, এগুলোর প্রত্যেকটার বেসিসটা, রুট ফাউন্ডেশনটা চিন্তা করবা। ওইটার উপরে কথা বললেই এটা মানে তুমি মূল মেসেজ পাই দিবা। ওকে, তো যাই হোক, এখানে আর ইয়া নাই, আমি একটা প্রিপেয়ার করছি, দেখো। দ্য প্যাসেজ মেইনলি draws attention বা pays attention to the implementation of creative education method. আমরা প্রথম লাইনে বলছি অথবা দা ফাইন্ডার, দরকার নেই, এটা দ্বিতীয়টা বলতে না। অথবা ড্যাশ ইজ দ্য ফোকাল অ্যাটেনশন অফ দ্য প্যাসেজ, মনে আছে কিনা? The implementation of creative education method is the focal attention of the passage. এই কথা কি বলতে পারি? জি স্যার। implementation of creative education method is the focal attention of the passage. অথবা the passage mainly এটাতে সুবিধা আছে, প্লাস পয়েন্ট আছে। কি প্লাস পয়েন্ট বলো? প্লাস পয়েন্ট কি? কোনটা স্যার? এই যে এই প্রথম লাইনটা বললে স্যার বুঝে গেছেন যে আসলে কি স্যার বুঝে বুঝতে গেছে। বুঝতে পারছে, মানে পরীক্ষার্থী বিষয় ধরতে পারছে, এটুকু বুঝে যাবে স্যার। এরপর দেখো, our education system requires a major change, overall যেটা change, particularly for children. তারপরে never does the practice of memorizing without proper understanding develop in the students' creativity. That's why creative education method was presented by introduced in our country অথবা in our দেশে চালু হয়েছে, ঠিক আছে? But most of the teachers and students have not mastered the method at all. তাই কিনা বলো? এই পদ্ধতিটা স্টুডেন্ট, এই যে ওই যে কাহিনীটা জরিপে দেখা গেছে এত পার্সেন্ট তারা জানেন না, তারপরে গাইড বইয়ের উপর নির্ভর করেন, এত পার্সেন্ট শিক্ষার্থী হলে মোস্ট অফ এক কথা হলো তারা রপ্ত করে না এই বিষয়টাকে, তাই না? জি স্যার। They both still rely on guidebooks. তারা উভয় রিলে এখন ইয়ে করে। So the main purpose of this method is being severely hampered. এটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আসল সৃজনশীল শিক্ষা বলেছে। Concerned authorities should put pressure on both teachers and students to adopt this method compulsorily. তুমি বলো, আমি যে কথা এক শব্দের মধ্যে কিন্তু এই কথাটা মূলত আসছে কিনা বলো? জি স্যার, পুরো বিষয়টা আসছে এটা আর কি। আরেকবার দেখো, আমি এটা কিন্তু গ্রুপে দিয়ে দেবো, এটা আরেকবার করো, তখন তোমার কাছে রিসিভ করতে সুবিধা হবে যে 100 শব্দের মধ্যে কেমন মূল কথাটা নিয়ে আসছি। তো আরেকবার খেয়াল করো। প্রথম হলো যে আমাদের শিক্ষা ব্যবস্থার একটা বড় পরিবর্তন প্রয়োজন, এটা ঠিক আছে, বিশেষত শিশুদের জন্য। এরপরে দ্বিতীয় কথা হচ্ছে যে না বুঝে মুখস্থ করলে ইয়া ইয়া করে না, সেজন্য না বুঝে মুখস্থ করলে কি বলো, শিক্ষার্থীদের প্রতি বিকাশ ঘটে না। সেজন্য শিক্ষা বা দেশে বা প্রাথমিক বিদ্যালয়গুলোতে কি করা হয়েছে বলো, সৃজনশীল শিক্ষা পদ্ধতি চালু করা হয়েছে। কিন্তু ওই যে এখানে লেখা আছে যাতে তারা বুঝতে পারে, সেই বোঝার উপর ভিত্তি করে তাদের পরীক্ষা প্রশ্ন উত্তর করতে পারে, এত কথা আর দরকার নেই আমাদের। হ্যাঁ, কিন্তু ঘটনা কি হচ্ছে, ওই যে সম্প্রতি এক জরিপে দেখা গেছে, হ্যাঁ, অধিকাংশ শিক্ষক এটা বোঝেন না, অর্ধেকের বেশি শিক্ষক বোঝেন না। আবার যারা বোঝেন, এরপরে আবার এছাড়াও আর একটা উদ্বেগের বিষয় দেখা গেছে যে শিক্ষকদের অর্ধেক এবং শিক্ষার্থীদের 92% তাদের পাঠ প্রস্তুতিতে বা পরীক্ষার প্রস্তুতির জন্য কিসের উপর নির্ভর করে, গাইডের উপর নির্ভর করে। তো ফলে শিক্ষক টিচার কেউ এটাকে ভালো করে রপ্ত করেন নাই, ভালো করে ধারণ করেন তো নাই, তারা উভয় বরং এখনো ইয়ার উপর নির্ভরশীল, তাই না? ফলে ওই যে পরের লাইনে বলছে যে, পরের লাইনে কি বলছে বলো, ফলে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্দেশনা এবং মাঠ পর্যায়ের ইয়ার মধ্যে একটা বড় ব্যবধান আছে। সরকারের সাফল্যকে তাৎপর্য মানে কি করতেছে বলো, বিনষ্ট করে দিচ্ছে। ফলে মেইন পারপাস, এই যে পারপাসটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো শেষে অবশ্যই চাপ প্রয়োগ করতে হবে বলছে। কনসার্ন অথরিটি শুড পুট প্রেশার, তাহলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বা এডুকেশন মিনিস্ট্রি শুড পুট প্রেশার অন টিচার্স, যে তারা যেন এটাকে অ্যাডপ্ট করতে পারে আবশ্যিকভাবে। ডান? হ্যাঁ, আমার একটু সময় দাও। এবার আমার সাথে এই অংশটা করলে তোমার একটু মানসিক উন্নয়ন ঘটবে, এই জন্য আমি এটা করাচ্ছি।
ওকে, এই বাংলাদেশের এখন ইলেকট্রিসিটি কেমন? বিদ্যুতের সমস্যাটা এখনো তো মোটামুটি সলভ হয়েছে না? স্যার এখন তো শীত আসতেছে, তো এখন তো মানে এরকম শেষের দিকে মানে মনে হয় একটু মানে আমলি সরকার পতনের পরে কিন্তু ভয়াবহ অবস্থা ছিল, এখন কি অবস্থা? স্যার এখন মোটামুটি আমাদের এদিকে ভালো আর কি। এখন সারা দেশে কি একটা অবস্থা? একটা মানে না, একটা ভালো স্বাভাবিক থাকার স্যার, কথা আমার জানা নেই। হ্যাঁ, যাক স্যার আলহামদুলিল্লাহ। আমার কিন্তু খুব এখানে একটা খারাপ শুক্র না। শনি কারেন্ট থাকে না, চলে যায়, কাজ করে না কি করে জানি না। কতক্ষণ থাকবে? স্যার সকাল 8টায় যায়, আর এই 3টার দিকে আসে, আর বাদ বাকি সময় থাকে। এইগুলো এলাকা ভিত্তিক। হ্যাঁ হ্যাঁ, বুঝছেন, মানে হয়তো কোনো কারণ আছে নিশ্চয়ই। ওকে, তো এইখানে কয়েকটা অনেক ইয়ার মধ্যে কিছু শান্তি আছে, যেমন ধরো মশা, মস্কিটো আছে না, মশার কয়েল। এখানে মানুষ মনে হয় সম্ভবত চেনা না বা এটা পাওয়ার কোনো সুযোগ আছে কিনা যায় না। স্যার মশা নাই? মশা এবং মশার কয়েল এবং মশারি, ম- মানে এই তিনটা মশাও সম্পর্কে নাই? মশা, মশার কয়েল, মশারি, তিনটা আমি দেখি নাই। ও মানে দেখি নাই। এবং তুমি মশার কয়েল বা মশারি সম্পর্কে এরা জানে কিনা আমি আই এম নট শিওর, পাওয়ার কোনো স্কোপ নেই। উম, কারণ আছে, কারণ হলো এমন পদ্ধতিতেই ইয়ে করা, এত নিট এন্ড ক্লিন সবগুলা, এটা তৈরি হওয়ার মনে হয় সুযোগটা নাই। উম, আর হ্যাঁ, ওদের ইলেকট্রিসিটিতে একটা সিস্টেমেটিক সবকিছু বা মানে লোডশেডিং শব্দটা, লোডশেডিং শব্দটা এখানে অপরিচিত। মানে এটা টার্মটা হয়তো ভালো করে আমরা যেভাবে পড়ছি এভাবে শব্দ, আমি অনেক কিছু লোডশেডিং মানে কি বোঝা নাই। মানে আমি এমনি জিজ্ঞেস করছি যে, আমরা লোডশেডিং প্যারাগ্রাফ পড়ি তো, রচনা করে আসছি লোডশেডিং মানে কি। মানে তার মাথা মতো লোডশেডিং মানে বিদ্যুৎ গেলে যে এগুলো হয়, এটা এই টার্মটাই ক্লিয়ার না, মানে বিদ্যুৎ যায় এটাও বোঝে নাই। হ্যাঁ ঠিক। আচ্ছা, তারপরে আরো কিছু মজার বিষয় হলো, ধরো এখানে স্যালাইন ইজ নট অ্যাভেলেবেল। স্যালাইন, বাংলাদেশে যে মেট্রোনিডাজল আছে না, মেট্রোনিডাজল, মেট্রিল যেটা বলো, হ্যাঁ ইট ইজ ভেরি রেয়ার ইয়া। স্যার, ওখানকার মানুষের ডিহাইড্রেশন হয় না? ডিহাইড্রেশন পানি খেতেছে বিভিন্ন রকমের ইয়ে টিয়া, কিন্তু ওই ধরো ও ক্যাটারেট আচ্ছা জাতীয় ইয়ে আছে, এটা এমনি গরম পানি পিপাসা লাগলো। কিন্তু বাংলাদেশের মানুষ যে কারণে স্যালাইন বা মেট্রিল খায়, এই ধরনের রোগ হ্যাঁ। একেবারে বিরল। ও বিরল মানে আচ্ছা রেয়ার, আচ্ছা, একেবারে রেয়ার। বুঝতে পারছি। হ্যাঁ মানে আমরা কিছু মেট্রিল বাংলাদেশে তো বা তারা ইয়ে ছিল স্যার, না, আমরা তো ফুড পয়জনিং হলে ওটা খাওয়া শুরু করি। এলবেন আছে না, এলবেন এলবেন, এরা আমি বলছি যে হ্যাঁ এলবেন এখানে নাই। এলবেন আন্ডারস্ট্যান্ড এলবেন? বাট কৃমিনাশক তো, হ্যাঁ কৃমিনাশক। হ্যাঁ হ্যাঁ, আমি আমার প্রথমবার থেকে বলতেছিলাম যে বাংলাদেশে তো প্রতি 3 মাস পর পর বাচ্চাদেরকে এরকম ছোট ছোট সিরাপ, ওই যে 10 টাকা না, ওই যে ছোট বোতল গুলা বা এরকম আছে না, মানে ইয়া দিত। আমি ডাক্তারে বলছিলাম যে এটা ওদেরকে দিবেন কিনা, বাচ্চাদের বলছে যে এটা নাই আমেরিকাতে এই ঔষধ। বুঝছো বিষয়টা? আর তার মানে আচ্ছা কি এই আসো, রোগগুলা পরিবেশ পরিস্থিতির উপর মানে এনভায়রনমেন্টের উপর ডিপেন্ড পরিবেশ করে? পরিস্থিতির কথা বলতে এটা খাবারের কারণে। এগুলো ঠিক তো আছে, অধিকাংশই পানিবাহিত, পানির সাথে পানি বাহিত খাবার ব্যাকটেরিয়াল বা ও, ইয়ে এবং তুমি আরেকটা মজার বিষয় আছে, আরেকটা আর মজার ওখানে বিষয় কি আছে। টিউবওয়েল আছে? না, টিউবওয়েল নাই, আমি বলে রাখি, আমাদের যে এখানে ওই উপরে বাংলাদেশে যে পানিটা এসে ইয়ে হয় না, তুমি একটা মজার বিষয় আছে, তোমার কিন্তু একটা বড় প্লাস পয়েন্ট আছে এখানে, জানো? তুমি যদি পানি খাও, লাইনের পানি আছে না, ওই যে লাইনের পানি কি বলে, ট্যাপের পানি, হুম। এটা খাইছো, খাওয়ার কারণে, এটার কারণে তোমার কোনো রোগ হয়েছে, তুমি কিন্তু টাকা মানে এটার কারণে তুমি অনেক বড় ক্লেম করতে পারবা, ওমা, যে আমার এই পানি খেয়ে প্রমাণ করতে হবে যে তুমি এই পানি খেয়ে অসুস্থ হয়েছো। ক্ষতিপূরণ। তা হ্যাঁ ঢাকায় হ্যাঁ, ওয়াজ ক্ষতিপূরণ থাকলে দিবে। তো কাজ হইতো এটা স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এটাই হলো ঢাকা বিষয়। তাহলে পরে বাংলাদেশ তুমি আবার কত দূর হয়ে যেত, কুয়াশার যে কত পানির যে দেখবেন, অবস্থা। এখানে কিন্তু আবার শোনো, এখানে কেমনি জানি না, এটা কোন একটা চাপ প্রেশারের মাধ্যমে পানিটা আসে এখানে, আছে না, পানি কিন্তু কোনো টাঙ্কি নেই এখানে, পুরো ফুল লাইন, সবার কিন্তু একটা লাইন, মানে এটা এক জায়গা থেকে নিয়ন্ত্রিত হয়। আমরা এখানে পানি এসে জমে এরকম আছে না বাংলাদেশে, পানিটা তুলে রাখি, এরকম একটা সিস্টেম না, এখানে না, এখানে সরাসরি বুঝেছি। ডিরেক্ট লাইন, মানে পানিটা সে কোথাও জমা থাকে না। ওকে, তারপরে হলো আসো, তাহলে কি বলো, ইটস ইন, আচ্ছা এবার একটু একটু আমরা এটা মানসিক ইমপ্রুভমেন্টের জন্য এটা দেখো, তাহলে তোমার মনটা বড় হবে ইনশাল্লাহ। এটা কয়েকটা মিনিট আমি এটা সলভ করি। লুকিং ব্যাক অন কান্ট্রি, আচ্ছা হ্যাঁ ধরো, মুখে মুখে বলে বলো তাড়াতাড়ি, একজন পড়ো আর হেল্প করো।
লাইনটা Looking পড়ো, back, তিরিশ সময় নিয়ে অর্থটা বলবা, যে কোনো একজন। হ্যাঁ, looking back on Bangladesh's history as an independent nation, its export success is remarkable. Some might say miraculous. বলো তবে। Anyone? সাথে সাথে ক্যাপচার করে ফেলবো, অনুবাদটা কোন জায়গা থেকে শুরু হবে, যেহেতু এটা স্বাধীন সাবজেক্ট ইটস। হ্যাঁ, ফাইন। স্বাধীন স্বাধীন দেশ জাতি হিসেবে হিসেবে বাংলাদেশের ইতিহাসে এর রপ্তানি পেছনে সফলতা কি বল প্রশংসনীয়। তার স্বাধীন জাতি হিসেবে বাংলাদেশের ইতিহাসের দিকে তাকাবে দেখতে পাই যে হ্যাঁ এর রপ্তানি সফলতা প্রশংসনীয়, কিছু ক্ষেত্রে মানে মিরাকল যে বিষয়টা একটি মানে মিরাকল যে বিষয়। বিষয়টা না, এগুলো মানে একদম কথা কাট ক্লিয়ার কথা বলতো। মিরাকল যে বিষয়টা মানে কি, স্যার ক্লিয়ারলি স্বাধীন কথা বলো। হিসেবে বাংলাদেশের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে হুম, রপ্তানি ক্ষেত্রে বাংলাদেশ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। ফাইন। অনেকে এটিতে আশ্চর্যান্বিত বিষয় বলে মনে করেন। আশ্চর্যজনক বিষয় মানে অলৌকিক বিষয় বলে মনে করেন, তাই না? অলৌকিক মনে করেন। গুড, হ্যাঁ। আর কেউ কিছু বলবা? আচ্ছা, এটা তোমারটা আমার মনে হয় প্রথম চলে আসছে, আমি যতটুকু মনে করতেছি। দাঁড়াও দেখি তো, মাশাআল্লাহ। দেখো। হ্যাঁ, বলো। স্বাধীন দেশ হিসাবে তোমরা কি আমার সাথে এখন তোমরা রাজি আছো যে আমি যে নিয়মটা করাইছিলাম যে এখান থেকে সাবজেক্টের পূর্বে কমা দ্বারা যুক্ত অংশগ্রহণ করে ফেলবো, তোমরা কি আমার এগুলোর সাথে মিল পাচ্ছ? জি স্যার। স্বাধীন দেশ হিসাবে বাংলাদেশের ইতিহাসের দিকে তাকালে দেখা যাবে। ক্লিয়ার? আচ্ছা, রপ্তানি খাতে দেশটির সাফল্য উল্লেখ করার মতো। ক্লিয়ার, গুড। অনেকের মতে এই সাফল্য অলৌকিক ঘটনার মতো। এই দুইটাই উল্লেখ করার মতো, ঘটনার মতো না বইলা তুমি যেটা বলছিলে না একটু আগে, এটা আরো সুন্দর হয়েছে। দুইবার ঘটনার মতো বলা দরকার কি, তাই না? তাহলে হয়ে গেছে, তাই না? আচ্ছা, এটা হলো কই, তাহলে গেল এটা। সরি। হ্যাঁ, ও আমি এটা পাচ্ছি না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে বাংলাদেশ, এটা হয়ে গেল, তাই না? মেনি অফ ইটস অ্যাচিভমেন্টস আর এহেড অফ ইন্ডিয়াস। হ্যাঁ, বলো তাড়াতাড়ি। Many of its অনেক achievements are ahead of India's. অনেক ক্ষেত্রে ভারতের সফলতাকে ছাড়িয়ে গেছে, ভারতের অর্জনকে ছাড়িয়ে গেছে। আচ্ছা, ফাইন অনেক ক্ষেত্রে বাংলাদেশের অর্জন ভারতকে ছাড়িয়ে গেছে। ফাইন, থ্যাংক ইউ। হ্যাঁ, অনেক আই এগ্রি। ক্ষেত্রেই বাংলাদেশ ভারত থেকে এগিয়ে আছে। তাহলে কি করছে ওরা? আচ্ছা আচ্ছা, অনেক খাতেই দেশটির অনেক অর্জন ভারতকে ছাড়িয়ে গেছে। সুন্দর করছে অনেকে। ওই যে শোনো শোনো, ওরা দেখো একটা চমৎকার, এই ইন্ডিয়াস মানে হলো কি বলো, ইন্ডিয়াস অ্যাচিভমেন্ট, তাই না? হুম। তাহলে দেখো অর্থটা কিন্তু ভালোই করছে, সুন্দর। অনেক খাতেই শব্দটা দিচ্ছে, অনেক খাতেই দেশটির অনেক অর্জন ভারতকে ছাড়িয়ে গেছে, তাই না? জি স্যার। ওকে, জি স্যার। তারপরে ইন বাংলাদেশ দেয়ার হ্যাজ বিন এ সাকসেসফুল ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রাম। বলো। স্যার বাংলাদেশে পরিবার পরিকল্পনায় অনেক সফল উম, কর্মসূচি রয়েছে। অনেক সফল কর্মসূচি না, এর মানে এই ডিটারমিনার থেকে একসাথে করো না। এর সাকসেসফুল ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রাম। একটি একটি সফল সফল পরিবার পরিবার পরিকল্পনা পরিকল্পনা কর্মসূচি রয়েছে বাংলাদেশে একটি। আচ্ছা, দেখি তো, ইন বাংলাদেশ আমি বললাম বাংলাদেশে এ সাকসেসফুল ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রাম, একটি সফল পরিবার পরিকল্পনা প্রোগ্রাম, কর্মসূচি। তারপরে হ্যাজবিন মানে কি, রয়েছে। তাই তো দেখো এখানে একটা নতুন অন্তর্দৃষ্টি তুমি পাইবা, খেয়াল করে দেখো। বাংলাদেশে একটি সফল পরিবার পরিকল্পনা প্রোগ্রাম মানে কর্মসূচি রয়েছে। ওকে, তার এখানে ওরা কি করছে, দাঁড়াও একটু। অনেক খাতে
বাংলাদেশের সফলভাবে পরিবার পরিকল্পনা বিষয়ে একটি কার্যক্রম চলছে। এবার বলো এটা কন্টিনিউয়াস অর্থ বের করছে কেন? খেয়াল স্যার করে ওটা দেখো। শেষ হয়নি, এখনো চালু তো আছে। না আছে। এখনো না না না, বর্তমান। ভালো সিলেবাসে দেখো না, দেয়ার ইজ না তো এখানে। এখানে দেয়ার ইজ ব্যবহার, দেয়ার দেয়ার ইজ হ্যাজ। যদি দেয়ার হ্যাজ ও বিন মানে চলমান আছে, কন্টিনিউয়াস। আচ্ছা, হ্যাঁ, এই ক্লিয়ার না? জি স্যার। মানে এই যে জুলিয়া হ্যাজ বিন ইল, জুলিয়া 3 মাস যাবত অসুস্থ, মানে সময় ধরে চললে তো হ্যাজ বিন ব্যবহার করি হ্যাঁ, আমরা। চলছে, হ্যাঁ। প্রেজেন্ট পারফেক্ট অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি, চলছে, চলমান আছে। Furthermore, gender equality is better than in Bangladesh than India. হ্যাঁ, লিঙ্গ সমতাতেও বাংলাদেশ ভারতের চেয়ে এগিয়ে আছে। লিঙ্গ স্যার সমতাতে এমনকি বাংলাদেশ। এমনকি লিঙ্গ সমতায় বাংলাদেশ ভারতের থেকে এগিয়ে। থ্যাংক ইউ, চমৎকার, থ্যাংক ইউ সো মাচ। তারপরে এবার আসো পরেরটা। Both these achievements বলো, both these achievements এই উভয় অর্জনই প্রথাগত both these achievements run contrary to the traditional portrait of Muslim society and women. উভয় অর্জন, আবার বলো উভয় অর্জন কোনটা কোনটা? উভয় অর্জনই নারী এবং মুসলিম সমাজের প্রথাগত ধারণার বাইরে, মানে বিপরীত ধারণার বাইরে, বিপরীতে প্রথাগত বিপরীতে। লিঙ্গ সমতার ফ্যামিলি প্ল্যানিং। বিপরীতে কি উচিত হবে? প্রথাগত পোর্ট্রেট। আচ্ছা আচ্ছা, তাই আমি বলছি যে achievement কোনটা? পোর্ট্রেট এখানে চিত্র লিঙ্গ হিসেবে সমতা স্যার যে এবং কি বলে জেন্ডার ইকুয়ালিটি আর ফ্যামিলি প্ল্যানিং। ফ্যামিলি ফ্যামিলি প্ল্যানিং। প্ল্যানিং। হ্যাঁ, এই দুইটা উভয় হ্যাঁ। অর্জনই, এই দুটি অর্জনই বাংলাদেশের কি বলো প্রথাগত মুসলিম সমাজ এবং মুসলিম সমাজ নারীদের কি বলো যে প্রতিচ্ছবি সেটা বিপরীতে। প্রথাগত নারী এবং প্রতিচ্ছবি, মুসলিম সমাজের যে ধারণার বাইরে। প্রতিচ্ছবি হ্যাঁ, তার বাইরে বা বিপরীত। বিপরীত, বিপরীত, তাই না? কন্ট্রারি মানে কি? বিপরীত। বিপরীত। তাহলে এই দুটি বৈপরীত্য। অর্জনই বাংলাদেশের নারীদের এবং মুসলিম সমাজের ঐতিহ্যগত প্রথার বিরুদ্ধে গিয়ে অর্জিত হয়েছে, জি স্যার। জি স্যার। তাই না? ওকে, আচ্ছা, তাহলে ভালো কথা। এটার অর্থ কি লিখছে প্রথম আলো? আছে? লিখে নাই, অর্থে লিখে নাই, ঠিক আছে, ডান। হ্যাঁ, তাহলে মাঝে মধ্যে কোনো ঝামেলা টামেলা থাকলে চুপচাপ এড়াই গেলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে? দেখছো তো অনেক বড় 30 মিনিটের বেশি সময় লেগে যেতে পারে, বিশাল এক প্যাসেজ দিয়ে দিছে, লাইন বাই লাইন করতে গিয়ে যদি মাঝখানে আছে না সব ভালো অনুবাদ করতেছে, হয়তো খেলার বলে দিয়ে একটা বাদ দিয়ে চলে গেছে, কোনো সমস্যা নাই, নো ওয়ারিজ। হ্যাঁ, এইটা তো সাহসী হবে না লাইন বাদ দেওয়ার, ওইটা নিয়ে বসে থাকবো। আমি বলে রাখি, এই জন্যই বললাম যদি অনেক বড় থাকে এবং তোমার টাইমটা খাইয়ে ফেলতেছে, এটা আস্তে স্কিপ করে তুমি সামনের দিকে যাও। যদি অনুবাদ চার পাশে ভালো লিখো, দেখবা যে এইগুলো ধারে বারে কাটা, বুঝছো কিনা? ধারে বারে কাটা, তার দেখতেছে যে অনুবাদটা পড়ে ভালো লাগতেছে, দুই একটা লাইন যদি মিস করে গেছো, এটা তোমার জন্য খুব বড় ইয়ে হবে না যদি বড় ট্রান্সলেশন হয়। আচ্ছা, ইন 1960s 70s আই ইউজ টু ভিজিট বাংলাদেশ রেগুলারলি, মানে কি? 1970 সালে দশকে আমি 70-এর দশকে যেতাম বা বাংলাদেশে নিয়মিত ভ্রমণ করতাম হ্যাঁ, বা যেতাম। 70s মানে কি স্যার? 70-এর দশক না? না, 1970 সাল। 70-এর দশকে আমি নিয়মিত বাংলাদেশে যেতাম, 70-এর দশকে আমি নিয়মিত বাংলাদেশে যেতাম। দেখো, বাংলাদেশে যেতাম। এটা এরকম 1970-এর দিকে আমি নিয়মিত বাংলাদেশে যেতে অভ্যস্ত ছিলাম, সাবধান। হ্যাঁ, 70-এর দশকে আমি নিয়মিত বাংলাদেশে যেতাম, কি তন্ত্র, তাই না? ওকে, এবার হলো আসল কাজ, দেখি এই লাইনটার অর্থ করে, এখানে মজা পাইবো অনেক। বলো, দ্য ওয়ার বিটুইন পাকিস্তান আর্মি অ্যান্ড মুক্তি বাহিনী, এই লাইনটার অর্থ চিন্তা করে বললো। 1 মিনিট সময় নাও, তারা ওদের কিচ্ছু নাই। The war between Pakistan Army and Mukti Bahini destroyed most of the bridges.
and sank most of the ferries in that riverine country. পাকিস্তান সেনাবাহিনী এবং পাকিস্তান আর মুক্তিবাহিনীর মধ্যকার যুদ্ধ নদীমাতৃক দেশের অনেক জাহাজ এবং ডুবিয়ে দিয়েছে এবং ব্রিজ ধ্বংস করেছে। জাহাজ ডুবেছে? ফেরি ফেরি হ্যাঁ, ফেরি ফেরি মানে ফেরি 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 ডুবে দিছে ফেরিটা এবং স্যার স্যার ফেরি এটা একদম নদীমাতৃক ওই জাহাজের দেশ মতো এটা না। যদি আগে নিয়ে আসি। তুমি নিয়ে আসো, আমার সুন্দর করে বলো, একদম পুরো মনে হবে যেন ইউ আর নিউজ প্রেজেন্টার, এমনি বলো। হ্যাঁ, স্যার নদীমাতৃক ওই দেশে পাকিস্তান আর্মি এবং মুক্তিবাহিনীর যুদ্ধের সময় অনেক ফেরি ডুবিয়ে দিয়েছিল এবং অনেক ব্রিজ ধ্বংস করে দিয়েছিল। আচ্ছা, দেখা যাক। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো করছো। এখন দেখবো যে ইয়ার সাথে সমান হয়। তারপর আরেকজন বলো তাড়াতাড়ি। পাকিস্তান আর্মি ও মুক্তি বাহিনীর মধ্যকার যুদ্ধে অনেক সেতু ধ্বংস হয়েছিল। নদীভূল দেশটিতে অনেক ফেরিও ডুবিয়ে দেওয়া হয়েছিল। এটা তুমি এভাবে করো যে দ্য ওয়ার বিটুইন পাকিস্তানি বাহিনী এবং মুক্তি বাহিনীর মধ্যকার এই যুদ্ধে নদীমাতৃক দেশটির নদীমাতৃক এই দেশটির অনেক কি বলো সেতু ধ্বংস হয়ে গিয়েছিল এবং আহ, অনেক অনেক অধিকাংশ কি বলো অধিকাংশ সেতু ধ্বংস হয়ে গিয়েছিল এবং অধিকাংশ কি বলো ফেরি অধিকাংশ ডুবে গিয়েছিল। ডুবিয়ে দেওয়া হয়েছিল, এটা ডুবে এরকম গেছিল। ডুবিয়ে দেওয়া হয়েছিল বা ডুবে গিয়েছিল, ডুবিয়ে দেওয়া হয়েছিল, ডুবিয়ে দেওয়া হয়েছিল, কথাটা এরকম নাকি? এই যে দেখো তো ওদেরটা দেখি একটু। হ্যাঁ, পাকিস্তানি সেনাবাহিনী এবং বাংলাদেশের মুক্তি বাহিনীর রক্তক্ষয়ী যুদ্ধের সময়, এই রক্তক্ষয়ী যুদ্ধের সময় বের করছে। ঠিক আছে, রক্তক্ষয়ী শব্দটা এখানে নাই, যুদ্ধের সময়। দেখো যুদ্ধের সময় দিছে, আমরা বলছি যুদ্ধে, তাই না বলো? জি স্যার। যুদ্ধের সময় নদীমাতৃক দেশটির অধিকাংশ সেতু ধ্বংস হয়ে গিয়েছিল। দাঁড়ি পারাপারে ব্যবহার্য বেশিরভাগ নৌযান ডুবিয়ে দেওয়া হয়েছিল। ইউ আন্ডারস্ট্যান্ড? জি স্যার। জি স্যার। মানে মানে আউট অফ দা বক্স ভাবা, দুইটা বাক্যে ওরা চিন্তা করে সুন্দর করে। তুমি চিন্তা করে দেখো, আমরা যে কিছুটা কোনো না কোনো ধাক্কা খেয়েছিলাম এবং এই ধাক্কাগুলো ওরা সরাইছে। খেয়াল করে দেখো, সত্তরতে পাকিস্তানি সেনাবাহিনী এবং বাংলাদেশে আমরা অনুবাদ করছিলাম, খেয়াল করে দেখো, বিটুইন দিয়ে অনুবাদ করছি। পাকিস্তানি সেনাবাহিনী এবং বাংলাদেশের মুক্তি বাহিনীর মধ্যকার যুদ্ধে, এরকম বলছি। ওরা করছে পাকিস্তানি সেনাবাহিনী এবং যুদ্ধের সময়। আমি যদি রক্তক্ষয়ী না দিলাম, কিন্তু যুদ্ধের সময় দেওয়ার কারণে আরো সুন্দর হয়েছে শব্দটা, হুম তাই না বলো? যুদ্ধের সময় দেওয়ার কারণে নদীমাতৃক দেশটির অধিকাংশ সেতু, প্রথমে সেতুর অনুবাদটা করছে, অধিকাংশ সেতু হুম ধ্বংস হয়ে গিয়েছিল। তুমি এক বাক্য দিলে কি, এবং দেখো ফেরি, ফেরির অর্থ করছে পারাপারে ব্যবহার্য বেশিরভাগ নৌযান। নৌযান ফেরির ব্যবহার অর্থ করছে। নৌযান, শুধু ফেরি ফেরির অর্থ লেখে সুন্দর করতে নাই। কিন্তু ফেরি এবং যে পারাপারে পারাপারে ব্যবহার্য পারাপারে ব্যবহার্য। বেশিরভাগ নৌযান ডুবিয়ে দেওয়া হয়েছিল। দেখো এই হলো, ওকে, আশা করি ক্লিয়ার। জাহাজও না, ফেরিও না, নৌযান। আচ্ছা, তারপরে আসো। তারপরে হলো এই ল এন্ড অর্ডার had collapsed. Young freedom fighters challenged the authority of the state. একটু বলো। বলো। আইন শৃঙ্খলা পরিস্থিতি ধসে পড়েছিল। আইন শৃঙ্খলার আইনের শাসন অবনতি ধ্বংস হয়ে ঘটেছিল গেছিল। এবং তরুণ মুক্তিযোদ্ধাগণ রাষ্ট্রের কর্তৃপক্ষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। আরো দুইজন বলো। আইন শৃঙ্খলা পরিস্থিতি ধ্বংস হয়ে পড়েছিল। হ্যাঁ, আইন আচ্ছা, শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়েছিল। ভেঙে তরুণ পড়েছে, হ্যাঁ, মুক্তিযোদ্ধারা রাষ্ট্রের কর্তৃত্বকে চ্যালেঞ্জ করেছিল। ফাইন, ওকে। তাহলে দেখো, আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে ভেঙে পড়েছিল, একেবারে শব্দটা অ্যাড করতো, তাই না?
কোলাপসের অর্থ করছে একেবারে ভেঙে পড়েছিল। হ্যাঁ, তরুণ মুক্তিযোদ্ধারা তাদের শোষক রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। চ্যালেঞ্জের অর্থ কি দিছে বলো? রুখে দাঁড়িয়েছে। মুখে দাঁড়ানো। আর স্টেট শব্দের অর্থ দিছে শোষক রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে। তরুণ মুক্তিযোদ্ধারা তাদের শোষক রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। দেখো আঙ্গুরের রস কিভাবে, তরুণ মুক্তিযোদ্ধারা তাদের শোষক রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে চ্যালেঞ্জ দ্য অথরিটি অফ দ্য স্টেট, শোষক রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন, তাই না? কি চমৎকার একটা বাক্য লাস্ট, এরপরে হবে এই বাক্যের অর্থ কর। The army was split between those who had been, এই বাক্যটা থেকে একটা বড় মেসেজ নিবা। তুমি অনুবাদ করতে গিয়ে কোথায় সমস্যাটা করতেছ? The army was split between those who had been posted in Bengal when the war broke out and deserted to fight alongside with the Bahini, মানে মুক্তি বাহিনী, and those who were holed up in the west. তাহলে আমার কথা খেয়াল করা যাবে, the army was split between, দুই ভাগে ভাগ হয়েছে। অর্থটা তুমি চিন্তা করে বলো। বলো। বলবো বলবো বলবো, টাইম নাও, বলো। স্যার আর্মির অর্থ সেনাবাহিনী দিব? সেনাবাহিনী। স্যার সেনাবাহিনী দুই দলে বিভক্ত হয়ে গিয়েছিল, যাদের একদল যুদ্ধের সময় বাংলাদেশে অবস্থান করছিল এবং মুক্তিবাহিনীর পাশে ছিল, এবং আরেক দল পশ্চিম পাকিস্তানে বন্দী হয়েছিল। আটকা পড়ছিল, হুম। বন্দী হয় না, ওরা ওইখানে আটকা পড়েছিল আর কি। হ্যাঁ, ফাইন, ভেরি নাইস। চলো আরেকজন। বলো। যুদ্ধের শুরুতে সেনাবাহিনী দুভাগে বিভক্ত হয়ে গেছিল, একদল যারা বাংলায় নিযুক্ত ছিল তারা মুক্তিবাহিনীর সাথে যুদ্ধে অংশ নেয়, আর অন্য দল যারা পাকিস্তানে আটকা পড়েছিল। দেখো এখানে কিন্তু ভাষাগত মানে তোমার ফ্লুয়েন্সিতে ঘাটতি আছে, কিন্তু অনুবাদটা হয়েছে একদল যারা, এটা সুন্দর অনুবাদ না। ঠিক আছে, দেখবা তুমি ইমপ্রুভ করবা এটাতে এখনই, এরপরে আরেকজন। বাট অনুবাদ ভেরি নাইস। লাস্ট। The army was split between those, আর্মি দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল। একদল কি বলো, যাদের বাংলাদেশে কি হয়েছে বলো, পোস্টিং হয়েছিল, মানে পদায়িত হয়েছিল। হ্যাঁ, যুদ্ধে তারা কি করছে বলো, মুক্তি বাহিনীর সাথে যুদ্ধ করেছে, কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছে, এবং অন্য দল পাকিস্তানে কি করছে বলো, আটকা পড়ছে। এরকম একটা ধারণা তো আমরা দিতে চাচ্ছিলাম। ওকে, এবার একটু খেয়াল করে দেখো ওদের অর্থটা করো। স্যার সেনা সদস্যদের মধ্যে যারা পূর্ব পাকিস্তানে ছিলেন তারা মুক্তিবাহিনীর সঙ্গে যোগ দেন, এবং যারা পশ্চিম পাকিস্তানে ছিলেন তারা সেখানে আটকা পড়েন। তারা দুই ভাগে ভাগ হয়ে গেছিল, এরপর কাঁধে কাঁধ মিলে যুদ্ধ করছে সেনাবাহিনীর সদস্যরা যারা, তাই না? সেনা সদস্যরা যারা পূর্ব পাকিস্তানে ছিলেন তারা, এরকম না, সেনা সদস্যদের মধ্যে যারা পূর্ব পাকিস্তানে ছিলেন তারা মুক্তিবাহিনীর সঙ্গে যোগ দেন, এবং যারা পশ্চিম পাকিস্তানে ছিলেন তারা সেখানে আটকা পড়েন। উফ, সহজ কথা কইতে আমায় সহজভাবে নিয়ে আসছি। কয় বলে যে সহজ কথা কইতে আমায় সহজ কথা যায় না কোয়া সহজে। বলা সহজে। হ্যাঁ, অনেকে কিন্তু
চিন্তা করতে পারছে না যে অনুবাদটা কি হবে, কিন্তু পড়ে তো আফসোস লাগতেছে। কেন সত্যি সত্যি যারা পূর্ব পাকিস্তানে ছিলেন তারা সেখানে তারা মুক্তিবাহিনীর সাথে যোগ দেন, মুক্তিবাহিনীর সাথে যুদ্ধ করেন, সমস্যা নেই। এবং যারা পশ্চিম তারা সেখানে আটকা পড়েছিলেন। ওকে, তাহলে তাহলে আমরা আবারও বারবার এই বিষয়টা ফোকাস করতে চাচ্ছিলাম, থিঙ্ক আউট অফ দ্য বক্স। যে কথাটা বললে আমার এই কথার ভাবটা একদম সহজ সাবলীল ভাবে আসে, এটা অনেক প্র্যাকটিস করা দরকার। আমরা তোমাদের তো এত সময় নেই, কিন্তু এর আগে এরকম আছে ধরো 25-30টা পর্যন্ত, 46টা বিসিএস আমি আসবে সরি বলি, 25টার মতো ধরো আমার লাইন বাই লাইন অনুবাদ করে আমার দেখাইছে ইয়ে থেকে। কারণ পর্যাপ্ত সময় ছিল, এত এক্সপার্ট। এই যে তথ্য কেনা আছে কুমিল্লাতে, আমাদের কুমিল্লা অদিতি শরীফুল ইসলাম, জিজ্ঞেস করে দেখো, একদম এক্সপার্ট হয়ে গেছে এগুলোর উপরে। মানে আরো অনেকের কথা বলতে পারবো না, মনে নেই। তো পরীক্ষার পরে ওই যার ধারাটা অব্যাহত রাখো। তুমি খেয়াল করে দেখো, তুমি যে আমরা যখন কম্পেয়ার করে পড়লাম, তোমার মনটা একটু চাঙ্গা হচ্ছে কিনা, মানে মনে সাহসটা বাড়ে কিনা। জি স্যার। দেখো যে আমি যে এবং আমার ভিতরে যে একটা অনুবাদে কুপমন্ডুকতা কাজ করে, মানে সংকীর্ণতা কাজ করে, এই সংকীর্ণতা থেকে বের হয়ে আসার এই চেষ্টাটা করলাম। ওকে, কালকে দেখা হচ্ছে ইনশাল্লাহ। হ্যাঁ, আল্লাহ হাফেজ। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।